আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আমাদের দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই অবগত আছি যে আমাদের এক্সিস মেডিকেল স্কুল নিয়মিতই আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে দেশ সেরা সব লিজেন্ডারি মেন্টরদের প্রতিটা সেশন। সেটা মেডিকেলের যে কোনো বর্ষের যে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে হোক, কিংবা ক্যারিয়ার সেশন হোক, কিংবা গতানুগতিক বা সমসাময়িক কোনো বিষয় নিয়ে হোক, সবকিছুই আমাদের জন্য নিয়মিতই আয়োজন করে যাচ্ছে এক্সিস মেডিকেল স্কুল। আজকেও আমাদের তেমনই একটা সেশনে আমরা একত্রিত হয়েছি। আজকের আমাদের সেশনের টপিক হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। আমরা লার্নিং এর বিষয়াবলী যত কিছু আছে সবকিছু নিয়ে আজকের সেশনটি। আজকের সেশনে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকবো উম্মে হাবিবা আক্তার তৃপ্তি, পড়ছি চতুর্থ বর্ষে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে। আর আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছে আমাদের সবার প্রিয় ডক্টর নওশীন সাইয়ারা। আপু হচ্ছে ক্লিনিক্যাল ফেলো হিসেবে জেনারেল সার্জারিতে কাজ করছে বেডফোর্ড হসপিটালে, যেটা হচ্ছে এনএইচএস ট্রাস্টের সাথে। আমরা সরাসরি আর দেরি না করে আপুর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি আপু, ভালো আছি। আপু আচ্ছা, তুমি একটু নিজের সম্পর্কে যদি বলতে। আমি বলেছি যতটুকু, কিন্তু ফর্মালি হয়ে গিয়েছে আর কি, তুমি একটু বলো। আমার নিজের সম্পর্কে বলতে একাডেমিক আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে 2015 সালে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি। এরপরে একাডেমিক টিচিং এ ছিলাম 2 বছরের মতো। তারপরে 2018 সালে সার্জিক্যাল ট্রেনিং শুরু করি, এফসিপিএস পার্ট 1, এমআরসিএস পার্ট 1 কমপ্লিট করে। তারপরে ওই 2018 সালের মধ্যে এমআরসিএস কমপ্লিট হয়ে গেল। তারপরে স্কয়ারে ছিলাম 1 বছর। তারপরে 2019-এর নভেম্বরে আমি এখানে জব নিয়ে চলে আসি। এই তো এখন এখানেই আছি। জি আপু। আপু আসলে প্রথমেই শুরু করতে চাই তোমাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে, যে তুমি আসলে এত মানে দূরে থেকেও আমাদের সাথে এরকম একটা অনলাইনের মাধ্যমে হোক বা যেটাই হোক এটার মাধ্যমে যুক্ত হয়ে আমাদেরকে সময় দিয়েছো, বা যতটুকুই আমরা হয়তো শিখতে পারবো। এর আগেও আমরা একটা সেশন করেছি একসাথে। তো আমার মনে হয় যে এটা সবার জন্য অনেক বেশি মানে কাজে লাগবে, বা একটু হলেও হেল্প পাওয়া যাবে সেশনগুলো থেকে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপু আমাদের আজকের টপিক তো হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। তাহলে আমরা প্রথমেই যদি শুরু করি যে আসলে আমাদের লার্নিংটা আমরা কিভাবে করতে পারি, বা আমাদের লার্নিং এর জন্য আসলে কি মেথডস গুলো আছে, বা কিভাবে আমরা এটা নিয়ে আসলে প্রসিড করি, আহ, জিনিসটা আসলে কিভাবে। আচ্ছা, এই টপিকটা মূলত আমি একটু আগে বলে নেই, কারণ টপিকটা অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং টপিকটা শোনা মাত্রই আসলে মনে হয় একটু কঠিন কঠিন লাগে। মনে হয় খুব কঠিন কঠিন বোরিং বোরিং কথা বলবো, যে লার্নিং এর কি কি মেথড, কিভাবে আমরা শিখতে পারি, কিভাবে আমরা শিখাতে পারি, এই ধরনের খুব বোরিং জ্ঞানগর্ভ কথাবার্তা। ব্যাপারটা আসলে এরকম না। এই টপিকটা চুজ করার পিছনে আসলে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের দেশের ওভারঅল এডুকেশন সিস্টেম নিয়ে অনেক সময়ই কথা বলি। তো আমি যখন দেশে ছিলাম তখনও এটা নিয়ে ডিসকাশন হতো কলিগদের সাথে। আবার যখন এখন এখানে আছি, তো দেখা যায় যে কলিগদের সাথে যখনই কথা হয় এই জিনিসটা নিয়ে কথা হয়। এবং আমি তো ফেসবুকের পোস্ট টোস্ট ফলো করি। তো ওভারঅল আমাদের কাছে মনে হয় কি, যে আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আছে, যে আমাদের দেশের এডুকেশন সিস্টেম নিয়ে, স্পেশালি মেডিকেল এডুকেশন, যেহেতু আমরা মেডিকেল এডুকেশনের লোক, আমরা মেডিকেল এডুকেশন সিস্টেম নিয়ে অনেক ধরনের কমেন্টস করি যে আমাদের অনেক সিস্টেম লস, এই সেই। তো ওইখান থেকে আসলে আমার মাথায় এই চিন্তাটা আসলো যে এখন দেখো, সিস্টেম লস আছে, থাকবে। আহ, এবং একটা সময় আমার কাছে মনে হতো যে এটা হয়তো বা আমাদের দেশের সিস্টেম লস, অন্যান্য সব জায়গায় মনে হয় এটা অনেক পারফেক্ট। বাট যখন আমি আমার দেশ থেকে বের হয়ে আরেকটা দেশে কাজ করতে আসলাম, তখন আমি দেখলাম যে ওদের এখানেও কিন্তু সিস্টেমের মধ্যে অনেক ধরনের গ্যাপ আছে। ওদের ওদেরও কিন্তু সবকিছু পারফেক্ট না। তো এখন আমি তো আজকে গিয়ে, আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমি খুব ছোট একটা মানুষ, আমি তো গিয়ে সিস্টেম পুরো চেঞ্জ করে ফেলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি একটা স্টুডেন্ট হিসাবে, আমি একটা ডক্টর হিসাবে আমি কি করতে পারি? তো তখন আমার কাছে মনে হলো যে আমাদের আসলে গোলটা থাকা উচিত এমন, যে এই লস্ট সিস্টেমটা থেকে আমি কিভাবে আমার হাইয়েস্ট প্রফিটটা নিয়ে বের হয়ে আসতে পারি। আমি এই জিনিসটা হচ্ছে ফোকাস করতে চাচ্ছি। কারণ ওভারঅল সিস্টেম আসলে অনেক বড় একটা ব্যাপার। ওই সিস্টেমের অনেক উপরের দিকে না গেলে, লিডারশিপের দিকে না গেলে আসলে সিস্টেম আমি চেঞ্জ করে ফেলবো। বা ইভেন যারা লিডারও আছে তারাও কিন্তু রাতারাতি একটা সিস্টেম চেঞ্জ হয়ে যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যে এত মেডিকেল স্টুডেন্ট বা এত ডক্টর যারা ট্রেনিং এ আছে, যারা এখনো পড়াশোনা করছে, তো
তো এখন তুমি মেডিকেল কলেজে ঢুকে গেলে কিন্তু তুমি 5 বছরের জন্য ওখানে ঢুকে গেলা, এবং 5 বছরের জন্য কিন্তু ওদের রুটিনে তুমি বাধা পড়ে গেলা, যে এই লেকচার, ডেমনস্ট্রেশন, ওয়ার্ড, এগুলো তোমার আস্তে আস্তে তুমি চাও বা না চাও তোমাকে এগুলোর প্রসেসের ভিতর দিয়ে যেতেই হবে, তাই না? তো জি আপু। সেইখানে সেই প্রসেসের ভিতরে, সেই সিস্টেমের ভিতরে কি কি সমস্যা আছে এটার দিকে ফোকাস না করে, যদি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমরা এটার দিকে ফোকাস করি যে এই সিস্টেমটা থেকে আমি আমার হাইয়েস্ট প্রফিটটা নিয়ে কিভাবে আহ, আগাতে পারি সামনে। সো আমার কাছে মনে হয় যে এইটা আমাদের কাছে গোল হওয়া উচিত। আদারওয়াইজ সবসময় যদি আমরা সমস্যা নিয়ে চিন্তা করতে থাকি আমরা তো আসলে ডিমোটিভেটেড হয়ে যাব, তাই না? তো আমরা আমরা তো জি আসলে আপু, কেউ চাই না যে সমস্যার তো আমাদের। অভাব নেই। হ্যাঁ, সমস্যার তো আপু অভাব নেই, দেখা হ্যাঁ, গিয়েছে ওটা এটাই যেখানেই আমি যাই বলতে করি চাচ্ছি, ওটাই সমস্যা। যে তুমি যদি সমস্যার দিকে কনসেন্ট্রেট করতে করতে আস্তে আস্তে একটা সময় কিন্তু তোমার কাছে মনে হবে যে আচ্ছা আমাদের সিস্টেমই ভালো না, আমি আর এখানে কি করতে পারি। এটা আর কি। তো আমাদের ইন্ডিভিজুয়াল কি কি অ্যাটিটিউডে চেঞ্জ আনলে আমরা ওভারঅল আমাদের লার্নিং আউটকামটা বেটার করতে পারি। সো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ চুজিং দিস টপিক। জি আপু, সেটাই আপু, আসলে আমাদের তুমি যেটা বললে এটাই আসলে ঠিক, যে আমরা হোল সিস্টেমটাকে চেঞ্জ করা আসলে কারো পক্ষেই সম্ভব না, কারণ এত একদম মানে গোড়া থেকে নির্মূল করা বলি বা যেটাই বলি অতটা আসলে সম্ভব না। এর থেকে বেটার আমাদের যখন যেই সমস্যাটা আমরা ফেস করছি তখনই যদি ওইটা নিয়ে কাজ করি বা স্পেসিফিক কিছু নিয়ে যদি করতে পারি তাহলে মনে হয় বেশি বেটার হয়। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটা টপিক তুমি আসলে চুজ করেছো, অনেকটা এক্সেপশনালও বলতে পারি, আবার হচ্ছে অনেকটা সময় উপযোগীও বলতে পারি, কারণ আসলে মেডিকেল সিস্টেম, যেহেতু আমরা সবাই মেডিকেল ব্যাকগ্রাউন্ডেরই, তো মেডিকেল সিস্টেমে আসলে এরকম একটা কিছু মানে থাকেই সব সময়, যে হ্যাঁ আমরা শুধু বলি যে হ্যাঁ সমস্যা সমস্যা, এটার কারিকুলামের সমস্যা, এটার ম্যানেজমেন্টের সমস্যা, প্রফ নিচ্ছে না এটা সমস্যা, প্রফে ডিসিশন দিচ্ছে না এটাও সমস্যা, আবার কিভাবে করছে, কি সেশন করছে, বা কি কি সাবজেক্ট কোথায় দিয়েছে কোন ইয়ারে, এটাও সমস্যা। মানে সবকিছুতে শুধু ধরতে গেলে যে আমাদের মনে হয় যে সমস্যা, কিন্তু আসলে যে কতটুকু আমরা সলভ করে ওইটা নিয়ে বা ওইটার সাথে চলে কি করতে পারি এটা নিয়ে আসলে চিন্তা ওইভাবে কেউই করে না। শুধু ভাবে যে হ্যাঁ সমস্যাটাকে একদম করা যায় কিনা, কিন্তু ওইভাবে তো আসলে পসিবলও না যে পুরাটাকে একবারে চেঞ্জ করে ফেলা, পুরা বিশেষ করে সিস্টেমটাকে আরো, একবারে চেঞ্জ করে হ্যাঁ, ফেলা। এখনকার সিচুয়েশনে তুমি যদি চিন্তা করো, টোটাল একটা প্যান্ডেমিকের মধ্যে আমরা আছি। ইভেন গভর্নমেন্ট থেকেও এখন এই ডিসিশন দিতে হিমশিম খাচ্ছে যে পরীক্ষা নিবে কি নিবে না, অটো প্রমোশন দিবে কি দিবে না। তো এই ইস্যুগুলো তো আসলে আরো ইভেন মোর ডিমোটিভেটিং। যারা হয়তো বা পরীক্ষার জন্য ওয়েট করছিল, যারা বিভিন্ন লেভেলে আছে তাদের এখন পরীক্ষা হবে, লেভেল আপ হবে, তো এখন পুরো জিনিসটা আসলে আরো বেশি কনফিউজিং। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের অবশ্যই আম, একটা স্পেসিফিক একটা গাইডলাইন থাকা উচিত, যেই গাইডলাইনের থেকে আমরা মানে এটা এনশিওর করতে পারবো যে আমরা সর্বোচ্চ আউটকাম পাচ্ছি। আরেকটা জিনিস যেটা, যে ইভেন তোমার ওভারঅল লার্নিং একটা কিন্তু ব্রড সাবজেক্ট। ইভেন মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট কেন মনে হয় আমার কাছে। তুমি যদি বিগত কয়েক বছরের তোমরা তো এখনো স্টুডেন্ট লেভেলে, ওই দেয়ালের ওই পারের ঘটনাটা কিন্তু তোমরা এখনো অনেকেই জানো না। হ্যাঁ, যেহেতু আমার অডিয়েন্স আজকে মূলত মেডিকেল স্টুডেন্টরা, এটা যদি মেডিকেল গ্র্যাজুয়েটরা হতো আমি হয়তো বা অন্যভাবে বলতাম। তো তোমরা কিন্তু এখন অনেকেই এই বাউন্ডারির ওই পারে কি হয় এটা সম্পর্কে তোমরা এখনো পুরোপুরি ধারণা পাওনি। তো আমি তোমাদেরকে ডিমোটিভেট করতে চাই না, তবে বিগত কয়েক বছরের যারা সিনিয়ররা পাশ করেছে, ট্রেনিং এ ঢুকেছে, তাদের সাথে তুমি যদি কথা বলে দেখো তাহলে তুমি একটা জিনিস জানতে পারবা যে এমবিবিএস পাশ করার পরে আমাদের একটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম হয়। ইট ডিপেন্ডস আপন ইওর চয়েস, তুমি এফসিপিএস দিতে পারো, তুমি এমএস দিতে পারো, তুমি প্লাব, এমআরসিপি, এমআরসিএস দিতে, মানে তুমি বাইরের পরীক্ষা দিতে পারো, ভিতরের পরীক্ষা দিতে পারো। তো এখন এই এন্ট্রান্স এক্সাম গুলোর কোশ্চেন প্যাটার্নটা কি আসলে, মানে তাদের সিলেবাস কারিকুলামটা কি? আহ, ধরো তুমি একটা মেডিকেল স্টুডেন্ট, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার কি ধারণা, যে তুমি টোটাল এমবিবিএস কমপ্লিট করে তুমি বের হয়ে গেলা, এরপর তুমি পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমার কি ধারণা যে তোমার কি ধরনের বইপত্র, এটা কি আবার একটা হোল নিউ কারিকুলাম, আবার পুরো একটা নতুন সিলেবাস, নাকি এইগুলোই? তোমার কি ধারণা যে ওই এন্ট্রান্স এক্সামের জন্য তোমাকে আবার কি পড়তে হবে?
আপু আমি যতদূর শুনেছিলাম যে আমরা এতদিন যা পড়ছি মানে এই যে পুরো মেডিকেল মিলিয়ে যে আমরা প্রথম বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ বা ফাইনাল ইয়ারে যে সাবজেক্ট গুলো পড়ি এগুলা থেকেই বেসিক্যালি হচ্ছে থাকে, মানে এরকমই শুধু শুনেছিলাম। আলাদা এক্স্যাক্টলি। করে কিছু বা অ্যাকচুয়ালি কারিকুলাম এটা নিয়ে কিন্তু কোনো এক্সাক্ট ধারণা নেই যে স্পেসিফিক হ্যাঁ যে এইটাই পড়তে ইউ হবে। আর অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, তুমি একদম যেটা বলেছো ঠিকই বলেছো, যে আমাদের টোটাল এমবিবিএস এর সিলেবাসের একটা কম্পাইলেশন করে একটা এমসিকিউ বেসড বা একটা অস্কি বেসড একটা পরীক্ষা হচ্ছে, এন্ট্রান্স এক্সাম গুলো বেসিক্যালি তাই। তাহলে তুমি এমবিবিএস পাস, যখন তুমি ইন্টার্নশিপ শেষের দিকে, তখন তুমি অনেককেই তোমার আশেপাশে সবাইকে বলতে শুনবা যে এখন চাকরি বাকরি সব বাদ দিয়ে 6 মাস একদম বাসায় বসে পড়বো। 6 মাস, 1 বছর। তো ধরো তুমি এমবিবিএস কমপ্লিট করে যখন তোমার নামের আগে ডাক্তার লেগে গেল, সাথে সাথে কিন্তু ইউ উইল বি থ্রোন ইনটু এ প্র্যাকটিক্যাল লাইফ। তখন তোমার লাইফে, এখন তুমি স্টুডেন্ট, তোমার লাইফের একমাত্র কনসেন্ট্রেশনের জিনিস হচ্ছে পড়াশোনা। এর বাইরে তোমার আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে। অনেকে এই সময়ে ফাইনান্সিয়ালি অনেকে নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট থাকে, নিজেদেরকে নিজেরা সাপোর্ট দেয়, সো তারাও আছে এটার মধ্যে ইনক্লুডেড। বাট ওভারঅল কিন্তু তোমার এখন প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে তোমার লার্নিং। বাট যেদিন তোমার নামের আগে ডাক্তার বসে যাবে, তখন তোমার দিকে আরো অনেকগুলো প্র্যাকটিক্যাল সমস্যা ছুড়ে দেওয়া হবে, তার মধ্যে ফাইনান্সিয়াল থাকবে, তার মধ্যে ফ্যামিলিয়াল থাকবে। ফিমেলদের ক্ষেত্রে তো জিনিসটা আরো বেশি, অনেকের বিয়ে হয়ে যায়, বিয়ে, সংসার, বাচ্চা কাচ্চা, আরো অনেক কিছু তোমার লাইফে অ্যাড হবে, তাই না? তখন তোমাকে চাকরি করতে জি হবে। আপু। তো ওভারঅল তখন কিন্তু তোমার প্রায়োরিটি ওয়ান থেকে তোমার লার্নিংটা কিন্তু প্রায়োরিটি টু তে এসে যাবে। তো ওই সময়ে একটা ডক্টরের জন্য আহ, মানে 6 মাস, 1 বছর সমস্ত চাকরি বাকরি বন্ধ করে বসে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নেওয়া, এটা কিন্তু একটা ওভারঅল একটা ফাইনান্সিয়াল বার্ডেন। যে তুমি কিন্তু অনেক সিনিয়রের কাছে এটা বলতে শুনবে যে ওই টাইমটাতে কিন্তু মানে একটা বিশাল একটা ক্রাইসিস পিরিয়ডের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আমার পয়েন্ট অফ কিউরিয়াসিটিটা হচ্ছে, ইভেন শুধু যে ক্রাইসিসের ভিতর দিয়ে যেতে হয় তাই না, ওই সময়টার মধ্যে কিন্তু আমরা অনেক ডক্টর লুজও করে ফেলি। অনেকেই কিন্তু দেখা যাবে যে মেল ফিমেল, ফাইনান্সিয়াল কারণে হোক, ফ্যামিলিয়াল কারণে হোক, ওই সময়টার পরে আর পোস্ট গ্রাজুয়েশন পাথওয়ে থেকে তারা ছিটকে যায়, তারা পোস্ট গ্রাজুয়েশন করতেই পারে না। তো আমার কথা হচ্ছে, যে এন্ট্রান্স এক্সামটাতে আমি গত 5 বছর ধরে যা শিখে আসলাম, এইটারই কম্পাইলেশন করে পরীক্ষা নেওয়া হচ্ছে, যে আমি গত 5 বছর ধরে এই বইগুলোই পড়ছিলাম, তো সেই বইগুলো পড়ে আমি একটা পরীক্ষা দিব, সেখানে আমার 6 মাস কেন বা আমার কাজ বাদ দিয়ে বসে থাকতে হবে, কাজ ট্রেনিং সবকিছু বাদ দিয়ে কেনই বা আমাকে সেই জায়গা থেকে ছিটকে পড়তে হবে? তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পারছো, যে জি গ্যাপটা আপু। আসলে কোথায় ক্রিয়েট হচ্ছে? জি আপু বুঝতে ধরো পেরেছি, এরকম তো তুমি নাইন অনেকেরই শুনি টেন যে হ্যাঁ এমবিবিএস শেষ করার পরে ডিপ্রেশনে পড়ে গিয়েছে বা তার কিছু হচ্ছে না বা সে করতে পারেনি, অনেক বছর হয়ে গিয়েছে, দেখা গিয়েছে এমবিবিএস পাস করেছে 5 থেকে 6 বছর হয়ে গিয়েছে বাট এখনো পর্যন্ত কোনো পোস্ট গ্রাজুয়েশন নেই, হ্যাঁ। যার কারণে সে ডিপ্রেসড বা হচ্ছে এরকম তো অনেকই শোনা গিয়েছে। সো এটা হচ্ছে যে আমার কোশ্চেনটা ছিল যে আমাদের এমবিবিএস লার্নিং এ কি কোথাও কোনো গ্যাপ থেকে যাচ্ছে, যেই জন্য আমার এমবিবিএস এর পরে গিয়ে আরো এরকম এত মানে সময় লাগিয়ে, এত পরিশ্রম করে, এত সাফার করে আমাকে পোস্ট গ্রাজুয়েশনে ঢুকতে হচ্ছে, যে গ্যাপটা আসলে কোথায়? তাহলে কি আমি বলতে পারি যে আমার এমবিবিএস লার্নিং এর কোথাও একটা গ্যাপ থাকছে, যেই কারণে আমার পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন পাথওয়েটা আমার জন্য এত কঠিন মনে হয়? জি আপু ডেফিনেটলি এটা তো এমবিবিএস এর গ্যাপের জন্যই, কারণ আমরা যদি 5 বছরে জিনিসগুলো ভালো মতো পড়ে যাই বা একটা অ্যাটলিস্ট ধারণাও যদি থাকে যে হ্যাঁ আমার এখান থেকে এভাবে এভাবে আমাকে বলা হয়েছে যে হ্যাঁ তোমার পোস্ট গ্রাজুয়েশনেও কিন্তু এটা এরকম এরকম, তাহলে তুমি এখন থেকে একটু প্রিপেয়ার থাকো, সেটা মেন্টালি হোক, পড়াশোনা হোক, সবকিছুর দিক দিয়ে। কিন্তু তেমন তো কিছুই আমাদের ওইভাবে হয় না, আমাদের গ্রো আপটা বলি বা যেটাই হোক, আমাদের যে একটা মানে গাইডেন্সটাও তো ওইভাবে থাকে না আসলে। আচ্ছা, এটা যেহেতু আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, তো আমি এই কোশ্চেনটা আমাদের পুরো অডিয়েন্সের কাছেও ডিরেক্ট করতে চাই, যে এটা হচ্ছে আমার কোশ্চেন, যে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে আমাদের এত সাফারিংস এর কারণ কি, বা এই যে একটা 6 মাসের একটা গ্যাপ পড়ে যায় ক্লিনিক্যাল, পরবর্তীতে দেখা যায় যে আমরা যারা বাইরে আসি, আমাদের বাইরে কিন্তু, এখানে তুমি যদি জিএমসি রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে কখনো গিয়ে দেখো, ওরা কিন্তু এমবিবিএস পাশ করার পরে 28 ডেজ এর বেশি কোথাও ক্লিনিক্যাল গ্যাপটা ওরা ইয়ে করে না। তোমার যদি কোথাও কোনো কাজে যদি একটা জব থেকে আরেকটা জবের মধ্যে তোমার 28 ডেজ এর বেশি গ্যাপ থাকে, এটার তোমার আলাদা করে অনেক রকম এক্সপ্লেনেশন দিতে হয় যে কেন তুমি ওই 20, সেখানে আমাদের মোটামুটি সবারই দেখা যায় যে 2-4 মাস, 6 মাস, ইভেন অনেকের 1 বছরও ক্লিনিক্যাল গ্যাপ থাকে।
সো আমার কোশ্চেনটা হচ্ছে এইটা, যে এই গ্যাপটার কারণ কি, কেন আমাদেরকে এই বছরের পর বছর ধরে শেখানো হচ্ছে যে এমবিবিএস পাশ করার পরে 6 মাস চাকরি ট্রেনিং সব বাদ দিয়ে বাসায় বসে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করতে হবে। এই জিনিসটা জি আপু। আমি আম, মানে আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স থেকে তাদের তাদের ভিউ পয়েন্টটা আমি জানতে চাচ্ছি যে গ্যাপটা আসলে কোথায়, তারা কি চিন্তা করে গ্যাপটা আসলে কোথায়। সো দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট অফ অ্যাকচুয়ালি চুজিং দিস টপিক। আমি এখানে আজকে কোনো কঠিন কঠিন কথাও বলতে আসি নাই যে হ্যাঁ লার্নিং এর এইটা এটা এটা মেথড আছে, অনেক কঠিন কোনো বুকিশ নলেজও বলতে আসি নাই। আবার আমি এখানে কোনো মোটিভেশনাল স্পিকিংও করছি না। আমি এখানে বলছি না যে না আমরা চাইলে সবকিছু করতে পারবো, মানে আমি কোনো ইউনো হোয়াট আই মিন, যে আমি কোনো মানে জি ইমপ্র্যাকটিক্যাল আপু। কথা বলতে চাচ্ছি না। আমি খুব প্র্যাকটিক্যাল কিছু ছোট ছোট সমস্যা অ্যাড্রেস করতে চাচ্ছি, এবং আমি এটা এই জিনিসটা শেয়ার করতে চাচ্ছি যে ওই ছোট ছোট সমস্যাতে আমার কাছে কি মনে হয় যে আমি যদি স্টুডেন্ট লাইফে এই ছোট ছোট জিনিসগুলো চেঞ্জ করতাম, মেবি আই উড হ্যাভ সাফার্ড লেস ইন মাই পোস্ট গ্রাজুয়েশন জার্নি। আমি জাস্ট ওই জি ছোট আপু, ছোট পয়েন্ট গুলা, ডেফিনেটলি। মানে আদারওয়াইজ মানে আমি কোনো বড় মোটিভেশনাল স্পিচ দিচ্ছি না এখানে যে রাতারাতি আমি একটা সিস্টেম চেঞ্জ করে ফেলবো, রাতারাতি আমি সবাইকে চেঞ্জ করে ফেলবো, এরকম কিছু না। না আপু, তারপরে এতটুকু তো অনেক বড় কথা যে তুমি তোমার কিভাবে পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা করেছিলা, বা তোমার যে একটা কথা সেটা শুনেও তো আমাদের একটা দেখা যাবে ইন্সপিরেশন আসবে, বা লিস্ট আমরা মানে থাকে না যে একটা মিরর ইমেজ, যে হ্যাঁ আমি নিজেকে ওই জায়গায় রেখে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তাহলে আমি তো এরকম একটা সিস্টেমে আছি, তাহলে আমার ফিউচার কি, তাহলে আমি কি করছি বা আমি কি হ্যাঁ করব কিন্তু তাহলে ফিউচারে, আমাকেও তো তৃপ্তি, তাহলে এই ব্যাপারটা জিনিসটাই হয়েছে সাফার কি করতে হবে। যে আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি 2018-তে, বাট আমার এমবিবিএস কমপ্লিট কিন্তু 2015-তে। আমি বেসিক্যালি ওই জিনিসটাই অ্যাড্রেস করতে চাচ্ছি যে পরবর্তীতে এসে আমার কাছে যে মনে হয়েছে যে এই কাজগুলো তো আমি এমবিবিএস লাইফেই করতে পারতাম, এবং যদি আমি করতাম জি তাহলে আপু। হয়তো বা আমার আরো অনেক আর্লি সবকিছু শেষ হতে পারতো। দ্যাটস ওয়াই আমি এই মেসেজটা কনভে করতে চাই, যেহেতু এক্সিস মেডিকেল স্কুল অনেক বড় একটা প্ল্যাটফর্ম মেডিকেল স্টুডেন্টদের। কারণ যারা গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে, যারা ডক্টর, যারা অলরেডি পোস্ট গ্রাজুয়েশন পাথওয়েতে আছে, তাদের সাথে কিন্তু আসলে কমিউনিকেশনটা অন্যরকম হবে। কিন্তু এখানে যেহেতু আমাদের একটা বড় অডিয়েন্স হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, সো তাদেরকে আমি যদি কিছু মেসেজ কনভে করতে পারি এবং তাদের মধ্যে কেউ কেউ যদি দেখা যাচ্ছে যে এখন থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করে, মেবি দে উইল সাফার লেস ইন দেয়ার ফিউচার লাইফ। আমি জাস্ট চাই না যে আমরা যে জিনিসগুলো ফেস করে করে আসছি সেই জিনিসটা সেম তারাও ফেস করুক। একটা স্টুডেন্ট আমি মনে করি এমবিবিএস কমপ্লিট করার, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরের দিন থেকেই তার চোজেন সাবজেক্টে ট্রেনিং শুরু করতে পারে। তার একটা দিনও বাসায় বসে থাকার দরকার নাই পোস্ট গ্রাজুয়েশনের পড়ার জন্য। এফসিপিএস পার্ট 1, হ্যাঁ একদম পরীক্ষার আগে দিয়ে হয়তো বা 1 সপ্তাহ ছুটি নিলাম, 10 দিন ছুটি নিলাম, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু তার কখনোই 6 মাস বাসায় বসে সম্পূর্ণ পড়াশোনা করা এটার দরকার নাই, এবং এই জিনিসটা সে ঠিক করতে পারে তার এমবিবিএস লাইফ থেকে। সে যদি আগে থেকে ওইভাবে প্রিপেয়ার থাকে তাহলে তাকে এই সময়টা এখানে লস করতে হবে না। জি আপু, সেটা তো অবশ্যই। কিন্তু আসলে তো আমাদের কারিকুলাম বা আমাদের সিস্টেমে ওইভাবে মানে ব্যাপারটা ওরকম ভাবে মানে গড়ে ওই তোলাই যে হয় না আমি যে না আবার তুমি বললাম যে এমবিবিএস আই থেকেই এম পড়বা। নট বিং জাজমেন্টাল অ্যাবাউট দ্য কারিকুলাম এট অল। আমি কারিকুলাম সিস্টেম এগুলো নিয়ে কোনো কমেন্টই করব না। কারিকুলাম সিস্টেম জি এগুলো আপু। আসলে অনেক বড় বড় ব্যাপার। আমার কথা হচ্ছে আমি কি করতে পারি, আমি আমার মোস্ট ইফেক্টিভ আউটকাম কিভাবে নিয়ে আসতে পারি। সিস্টেম চেঞ্জ করা ইটস নট, এখনো এটা আমার ইয়েতে নাই, আমার রাডারে নাই। সো আই এম নট বিং জি জাজমেন্টাল আপু। অ্যাবাউট দ্য সিস্টেম এট অল। আপু, আমাদের লাইভে হচ্ছে তোমার প্রশ্নের একজন উত্তর দিয়েছে, হাসান আল মামুন। উনি বলেছে যে আগে পাশ করতে বলা হয়, মানে বারবার শুধু একটা প্রেশার থাকে যে পাশ করো পাশ করো পাশ করে বের হয়ে যাও, সেই জন্য হচ্ছে গ্যাপটা থেকে যায়। আচ্ছা, তো তোমার এমবিবিএস পাশ করার জন্য আলটিমেটলি তোমাকে কি করতে হবে, তুমি কি করো এমবিবিএস পাশ করার জন্য? তুমি তো পড়ো তাই না? এবং তুমি তো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এগুলোই তো পড়ো, এবং তোমাকে পাশ করার পরে তো আবার ওই সাবজেক্টগুলোই পড়তে হচ্ছে। জি আপু। যাই হোক, তো এইটা ছিল হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা একটা প্রবলেম। আমার কাছে মনে হয় যে আসলে এমবিবিএস পাশ করার পরে, বিশেষ করে আমাদের মতো একটা দেশে যেখানে আমি নিজেও এমন একটা ফ্যামিলি বিলং করি, আমার কিন্তু আমি যেদিন এমবিবিএস পাশ করে ডাক্তার উপাধি নিয়ে বের হলাম আমার ব্যাংকে কিন্তু 10 লাখ টাকা ছিল না। সো আই হ্যাড টু জি আর্ন মাই আপু। মানি। হ্যাঁ, আমি এখানে মানে আমি কি বলবো যে আমি সম্পূর্ণ ওই গ্রুপ অফ পিপলের সাথে আই ক্যান রিলেট মাই সেলফ, বিকজ আমি ওই দিনগুলো পার করে আসছি।
তো ওই সময় যখন তুমি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছো, যখন অ্যাকচুয়ালি তোমার জব করে টাকা ইনকাম করার কথা, বা ওভারঅল তোমার আরো অনেক রেসপন্সিবিলিটি অ্যাড হলো তোমার লাইফে, তখন আসলে আমাদের 6 মাস বসে 1 বছর বসে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়াটা আমাদের জন্য দুই দিক থেকেই হার্মফুল। এক হচ্ছে আমাদের জন্য ফাইনান্সিয়ালিও একটা বার্ডেন, আবার দেখা যায় যে অনেকের জন্য এটা একটা সাইকোলজিক্যাল বার্ডেনও। যাই হোক, সো সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে। এখন কথা জি হচ্ছে যে আপু। এটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি। সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, আলটিমেটলি আমাদেরকে সলিউশন খুঁজে বের করতে হবে। একটা মেডিকেল স্টুডেন্টের, আমি তোমার কাছ থেকে ফার্স্টে জিনিসটা শুনি যে তোমার কাছে কি মনে হয় যে তুমি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমার অ্যাটিটিউডটা কিরকম হওয়া উচিত? মনে করো যে তুমি, সরি, তুমি কোন ইয়ারে আছো এখন? আপু 4th ইয়ারে। 4th ইয়ারে। সো প্যাথো তোমার মাইক্রোফার্মা। সামনে এখন থার্ড প্রফ, জি। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ফার্মাকোলজি। ফার্মাকোলজি। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে তোমার ওভারঅল কি কি ইউনো রুলস ফলো করা উচিত তোমার আম, এই কারিকুলামটা, জাস্ট এই যে তোমার থার্ড প্রফের যে কারিকুলামটা, এই কারিকুলামটা থেকে তুমি তোমার বেস্ট আউটকাম আনার জন্য তুমি কি কি করো, এটা আমাদের সাথে শেয়ার করো। আপু আমার কাছে মনে হয় আমি আসলে করতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেহেতু হচ্ছে এই সাবজেক্ট গুলো অনেকটাই আমাদের পরবর্তীতে ক্লিনিক্যালের সাথে রিলেটেড, আমি জানি বা শুনেছি অনেকের কাছ থেকে, সিনিয়র বা টিচাররাও বলেন যে হ্যাঁ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি পরবর্তীতে হচ্ছে সব ক্লিনিক্যালের সাথে রিলেটেড। তো অ্যাকচুয়ালি মানে এটা করা ভালো যে আমি যদি ক্লিনিক্যালের সাথে এখন থেকে রিলেট করে পড়তে পারি, বা হচ্ছে আমি যদি রিলেট নাও করতে পারি সরি, যতটুকুই পড়ছি একটু অতটুকু। ইন্টারাক্ট করি জাস্ট বিকজ আমাদের এটা যেহেতু একটা লিমিটেড টাইম সেশন। জি তোমার আপু। পড়াশোনা না, আমি ওভারঅল বলছি। সো শুধু জাস্ট পড়াশোনা না, ডোন্ট জাস্ট ফোকাস অন প্যাথো, মাইক্রো অ্যান্ড ফার্মা। প্যাথো মাইক্রো ফার্মাতে আমরা আসবো, বাট ওভারঅল তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমার কি কি রুলস তুমি ফলো করো অ্যাজ এ লার্নার, বিকজ ইউ আর এ লার্নার নাও, রাইট? তুমি জি কখনো আপু। কখনো টিচারও, আই এম শিওর তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টদের যখন পড়াও তখন তুমি টেবিলের ওই পাশেও থাকবা, বাট এখন অ্যাজ এ লার্নার বলো যে তুমি কি কি ফলো করতে পারো। আপু আমি একটা মানে নির্দিষ্ট টাইম মেনটেন করতে পারি যে হ্যাঁ আমি এতটুকু এতটুকু টাইম পড়বো। তারপরে পড়ার একটা ওয়ে মেনটেন করতে পারি যে হ্যাঁ আমি এইভাবে পড়বো, মানে এই জিনিসটা এইভাবে, ওই জিনিসটা ওইভাবে। তারপরে হচ্ছে আমি দেখা গিয়েছে যে নিজে যতটুকু পারি তার থেকে বেটার আমি যদি গ্রুপ স্টাডি করতে পারি, মানে অন্যদের নলেজ গুলাকে একসাথে গ্যাদার করে পড়া যে হ্যাঁ ও কি, ও কতটুকু জানছে, বা সবাই মিলে একসাথে যেটা। আর হচ্ছে এমনিতে দেখা গিয়েছে যে আমি ওটার সাথে যদি আরো কিছু ওটার সাথে রিলেটেড কিছু পাই সেক্ষেত্রে একসাথেই করা, মানে এরকম মোটামুটি আর কি সারাদিনের থাকে একটা ওকে, চিন্তা থাকে আর সো কি, হয়তো না। আচ্ছা, না, ইটস কমপ্লিটলি ফাইন। আমি জাস্ট কথাগুলো জিজ্ঞেস করছি বিকজ আই এম ট্রাইং টু ফাইন্ড আউট, বিকজ আমি কিন্তু 4th ইয়ারে ছিলাম আজ থেকে আরো, আচ্ছা, বেশ কয়েক বছর আগে। সো আমার কাছে মনে জি হয় যে আপু। অডিয়েন্সের জন্য তোমার সাথে রিলেট করাটা ইজিয়ার আমার সাথে রিলেট করার থেকে। সো ইয়েস, আমি যখন তোমাকে জিজ্ঞেস করব যে তুমি একটা লার্নার হিসেবে কি কি ফলো করো, তুমি অবশ্যই পড়াশোনার দিকে ফোকাস করেই পুরো কথাটা বলবা। বাট আমার কাছে মনে হয় কি জিনিসটা আরো ভাস্ট। ভাস্ট বলতে একটা ডেইলি রুটিন, একটা ডেইলি রুটিন খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমার দিনে 10-12 ঘন্টা করে পড়াশোনা করাটা, আসলে এটা যদি আমি বলি যে তোমাকে দিনে 10 ঘন্টা করে পড়তে হবে, দ্যাট উইল সাউন্ড কোয়াইট ইমপ্র্যাকটিক্যাল। আমার কাছে মনে হয় যে একটা ডেইলি ফিক্সড রুটিন থাকাটা ইম্পর্টেন্ট। তুমি যে সকালে একটা নির্দিষ্ট টাইমে ওঠা, আম, আমি যখন আমার পড়াশোনার পারপাস ছিল, আমি যখন কি বলবো, আমার পরীক্ষা ছিল, আমি ভোর 5টায় উঠে সকালে পড়ার চেষ্টা করতাম, কিন্তু আমি সেটা বলবো না কারণ আমি হোস্টেল লাইফে থেকে আসছি, আমি জানি যে হোস্টেল লাইফে এটা সবসময় সম্ভব হয় না। বাট তোমার অ্যাজ এ হোল তোমার একটা রুটিন থাকা উচিত যে তুমি সকালে একটা নির্দিষ্ট টাইমে ওঠো, তারপরে তোমার কি কি অ্যাক্টিভিটিস থাকে, তোমার ক্লাস হোক, পড়াশোনা হোক, অ্যান্ড তারপরে তোমার ফুড হ্যাবিটটাও কিন্তু তোমার লার্নিংকে ইফেক্ট করবে। আই ডোন্ট নো ইফ ইউ নো দিস, বাট যেহেতু আমি আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব, সো আই ওয়াজ ডুইং সাম রিসার্চ অন মাই ওন, অ্যান্ড দেন আমি রিসেন্টলি একটা কোর্স লন্ডনে ইয়ে করলাম, ট্রেনিং দ্য ট্রেনার। সো ওখানে হচ্ছে যে তারা, আমরা যারা টিচার হিসাবে কাজ করছি তাদেরকে আবার ট্রেন করার জন্য একটা কোর্স আছে। তো ওখান আচ্ছা। থেকে যে তোমার ওভারঅল
অ্যাক্টিভিটি তোমার লার্নিংটা কিরকম হবে ক্লাসে, এটা তোমার অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। যেমন ধরো তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে কথাটা বলি। তুমি ধরো তুমি সকালবেলা 8টার সময় উঠে তোমার লেকচার ক্লাসে গেলা, তুমি 7:55 ঘুম থেকে উঠলা, দিয়ে সামহাও তুমি সকাল 8টার মধ্যে তুমি লেকচার ক্লাসে ঢুকলা। সো উই আর বর্ন উইথ দ্যাট ক্যাপাবিলিটি, আমরা 7:55 উঠে 8টার লেকচার ক্লাস আমরা অ্যাটেন্ড করতে পারি। সো বিশেষ করে যারা হোস্টেলে থাকি, তো তুমি লেকচারে গিয়ে ঢুকলা, ধরো এসি রুম, পর্দা টর্দা টানা থাকে তাই না, ভিতরে লাইট জ্বলে। সো ওরকম আসলে ডে লাইট ওরকম থাকে না, যেহেতু আমাদের গরমের সময় আমাদের মোস্ট অফ দ্য লেকচার ক্লাসে চলে। তুমি যেহেতু 7:55 উঠেছো, আমি ধরেই নিব তুমি ব্রেকফাস্ট করো নাই, এন্ড সাথে করে পানির বোতল নিয়ে যাওয়ার মতো ডিসিপ্লিন আসলে আমরা সবাই থাকি না। এন্ড তারপর তুমি যাচ্ছ, তারপরে হয়তো তোমার টিচার যে সে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বের করলো, একটার পর একটা স্লাইড সে ওপেন করে যাচ্ছে, এন্ড you are quite sleepy at that time because obviously it's 8 a.m. in the morning and you didn't have your breakfast, you are hypoglycemic, you didn't have enough water, you are dehydrated, and then there are PowerPoint slide coming on and you have no idea what he or she is teaching because তুমি আগের দিন জানতা না যে আজকে এই টপিকের উপর ক্লাস হবে। যদি তুমি জানতা তাহলে তুমি একটু প্রিপারেশন নিয়ে আসতে পারতা যে আচ্ছা এই টপিকটা আমি একটু পড়ে যাই, আমি দেখি যে আমার কোন কোন জায়গা বুঝতে সমস্যা হয়, এইগুলো যখন ক্লাসে বলবে আমি তখন ইয়ে করব। অ্যান্ড আমাদের আসলে যে লেকচার ক্লাস তো আসলে একটা বড় দেখা যায় 1-150 স্টুডেন্টস থাকে, সবাইকে ওভাবে এঙ্গেজ করা সম্ভব হয় না। যেমন আমাদের ডেমনস্ট্রেশন ক্লাসে যখন আমরা 20-25 জনের ক্লাস নেই, তখন সবাইকে এঙ্গেজ করা সম্ভব হয়, বাট লেকচার ক্লাসে ওইভাবে করে সবসময় সম্ভব হয় না। আবার তুমি 150 জনের মধ্যে আসলে একটা জিনিস না বুঝলে তুমি উঠে দাঁড়ায় কিন্তু প্রশ্নও করবা না, বিকজ জি আপু। ইউ আর নট কমফোর্টেবল যে আমি 150 জনের মধ্যখানে একটা দাঁড়ায় ইয়ে করবো, পাশ থেকে একজন হাসবে যে এটাও বুঝিস নাই, এটা তো আমি আরো 1 সপ্তাহ আগে থেকে জানি। তো এরকম একটা আনকমফোর্টেবল ফিলিং থাকে। সো ওভারঅল যখন তুমি লেকচার ক্লাসটা থেকে বের হইলা, তুমি কি গেইন করলা? জাস্ট আজকের অ্যাটেন্ডেন্সটা গে করলা যে হ্যাঁ আমি ক্লাসে জি ছিলাম, আপু। বাট তুমি ক্লাসটা থেকে শিখলা কি? বা ধরো তুমি টোটাল 8টা থেকে তুমি 2টা পর্যন্ত তোমার সব লেকচার, ডেমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল ল্যাব সবকিছু কমপ্লিট করে যখন হোস্টেলে ফিরলা বা বাসায় ফিরলা, হোয়াট ডিড ইউ গেইন টুডে, হোয়াট ডিড ইউ লার্ন নিউ টুডে? তুমি কিন্তু জানো না। মোস্ট মোস্ট অফ দ্য টাইম আমি অন্তত যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার কাছে আমি কোনোদিন হোস্টেলের রুমে ফেরত গিয়ে আমি নিজেকে এই প্রশ্নটাই করি নাই যে আজকে আমি কি শিখলাম তাহলে। ঠিক আপু আছে, তো এমনই হয়, আমার আমরা কাছে মনে শুধু হয় যে শিডিউলে থাকি, বিজি শিডিউল, যে হ্যাঁ এটার পরে এটা ক্লাস, এটার পরে এটা ক্লাস, হ্যাঁ এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, অতটুকুই। বাট আসলে কি করলাম বা কি হলো বেসিক্যালি ওরকম কিছুই হয় না। এক্স্যাক্টলি। তো আমার কাছে যেটা মনে হয়, যেমন ধরো তুমি এখন সামনে 4th প্রফ দিবা, তোমার 4th প্রফ কবে? আপু আমাদের তো থার্ড প্রপ যেটা মেতে হওয়ার কথা ছিল রেগুলার ব্যাচের, এটা তো কিন্তু হয়নি। করোনার জন্য তো পিছিয়ে গেল। এখন তো আলটিমেটলি আচ্ছা, কোনো ডেটই এখন দিচ্ছে ধরো না, আমি কিছুই বলছে না। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড হোয়েন দেয়ার ইজ নো কোভিড, আমি অ্যাজিউম করে নেই যে তোমার ধরো 4th প্রফ আগামী বছরের অক্টোবরে, রাইট? সো তোমার কাছে 1 বছর সময় আছে। সো মানে হাসান আল মামুন যে কথাটা বলল যে আগে পাশ করো, আমি ওই লাইনেই আগাচ্ছি। আমি তোমাদেরকে বলছি না যে তোমরা এমবিবিএস লাইফেই তোমরা এফসিপিএস পার্ট 1-এর পড়াশোনা করে রাখবা, আমি কিন্তু তোমাকে এটা একবারও বলি নাই। তুমি পাশই করো। সো তোমার লং টার্ম গোল হচ্ছে যে নেক্সট অক্টোবরের যে 4th প্রফটা হবে, তোমাকে এই প্রফটা পাশ করতে হবে। অ্যান্ড তোমার কাছে 1 বছর আছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো এই 1 বছরের মধ্যে তুমি কি কি করতে পারো? অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় যে তোমাদের সবসময় একটা প্ল্যান থাকা উচিত, একটা ইয়ারলি প্ল্যান, একটা উইকলি প্ল্যান, যে তুমি 1 বছর পরে তুমি কি কি করবা, এইটা এক্সিকিউট মানে তোমার কি বলবো যে লং টার্ম প্ল্যান ধরার থেকে তুমি যদি একটা উইকলি প্ল্যানে থাকো যে এই সপ্তাহ পরে তুমি কি কি শিখতে চাও। যেমন ধরো তুমি প্যাথোলজির একটা অনগোয়িং টপিক বলো যে তুমি এখন কি পড়ছো। জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি লাইক সেল ইনজুরি, ইনফ্ল্যামেশন, ইনজুরি, ইনফ্লামেশন, তারপরে হচ্ছে তোমার উন্ড হিলিং অ্যান্ড রিপেয়ার। তো আসিয়া। তুমি যদি একটা জিনিস ঠিক করো যে আগামী 2 সপ্তাহের মধ্যে তুমি জেনারেল প্যাথোলজি পড়ে শেষ করবা, তাহলে তোমার আজকের একটা টপিক তোমাকে ঠিক করতে হবে যে স্টেজেস অফ উন্ড হিলিং। ধরো তুমি আজকে একটা ঠিক করলা যে তুমি স্টেজেস অফ উন্ড হিলিং
আজকে পড়ে শেষ করবা। এন্ড যখন তুমি রাত্রে বিছানায় যাচ্ছ, তার আগে কোশ্চেন ইয়োরসেলফ যে তুমি কি উন্ড হিলিং এর 5টা স্টেজ এখন বলতে পারবা, 4টা স্টেজ এখন কনফিডেন্টলি বলতে পারবা যে কি কি 4টা স্টেজ আছে? যদি তুমি বলতে পারো, দ্যাট মিন্স যে তুমি তোমার প্ল্যানটা এক্সিকিউট করেছো। এবং তোমার এই প্ল্যানটা, এই টার্গেটটা অবশ্যই প্র্যাকটিক্যাল হতে হবে। তুমি যদি এখন চিন্তা করো যে আমি আজকে সন্ধ্যার মধ্যে আমি জেনারেল প্যাথোলজি পড়ে শেষ করে ফেলবো, যেটা আমরা সবসময় করি, যে আজকে ধরো আমি একটা সেশন দেখে বা আমি একটা কারোর কোনো টিচারের কথা শুনে আজকে খুব মোটিভেটেড হয়ে গেলাম। সো আমরা তখন টার্গেট করি যে আমি আজকে সন্ধ্যার মধ্যে আমি জেনারেল প্যাথোলজি পড়ে শেষ করে ফেলবো, হুইচ ইজ টেকনিক্যালি নট পসিবল। তোমার পক্ষে এখন একদিনের মধ্যে জেনারেল প্যাথোলজি পড়ে শেষ করা সম্ভব না। কেন সম্ভব না? জি আপু। কারণ জেনারেল প্যাথোলজি একদিনের মধ্যেও পড়ে শেষ করা সম্ভব, কারণ টোটাল জেনারেল প্যাথোলজির মধ্যে আসলে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে, তোমাকে বেসিক্যালি ওই টপিকগুলোই জানতে হবে। কিন্তু এখন অ্যাজ জি এ আপু। স্টুডেন্ট তোমার পক্ষে জানা সম্ভব না যে ওই টপিকগুলো কি। সো জি আপু। ডাজ ইট মেক সেন্স? আমি এখন ইন্টারাক্টিভ সেশনের মধ্যে আমি আরেকটা কোশ্চেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে করতে চাই, যে আমরা কতজন আসলে এইভাবে প্ল্যান করে এক্সিকিউট করি, যে একটা লং টার্ম প্ল্যান, একটা শর্ট টার্ম প্ল্যান, যে আগামী 1 বছরের মধ্যে যদি আমাকে প্যাথো মাইক্রো ফার্মার এই টোটাল সিলেবাসটা শেষ করতে হয়, তাহলে আগামী 1 মাসের মধ্যে আমাকে এতটুকু শেষ করতে হবে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে জেনারেল প্যাথোলজি শেষ করতে হবে, 2 সপ্তাহের মধ্যে, এবং আজকের মধ্যে আমাকে উন্ড হিলিং এর স্টেজেস অফ উন্ড হিলিং এই টপিকটা আমাকে আজকে আম, রাতের মধ্যে পড়ে শেষ করতে হবে। আমরা কতজন জি আসলে আপু। এরকম প্ল্যান করে? এবং তুমি তুমি আমাকে বলো যে হোয়াট উইল বি দ্য এন্ড পয়েন্ট অফ ইয়োর লার্নিং, যে তুমি কখন বুঝবা যে তুমি স্টেজেস অফ উন্ড হিলিং তুমি পড়ে শেষ করছো, ভালোভাবে পড়ে শেষ করছো? যখন আমি ওই যে নিজে নিজে ওটা বলতে পারবো যে হ্যাঁ আমি আজকে সারাদিন ওটা পড়ে, ঠিক আছে, দিনের মধ্যে পড়েছিলাম, তারপরে আমি নিজে যখন ওটা বলতে গেলাম বা প্র্যাকটিস করলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ আমি ওটা মোটামুটি বলতে পেরেছি বা হ্যাঁ আমার আয়ত্তে এসেছে, তখন বুঝবো যে হ্যাঁ তাহলে আমার কিছুটা হলেও পড়া হয়েছে। Yeah, I mean that's where I always say that it's always better to teach someone else. যেমন ধরো তুমি এখন 4th ইয়ারে, জি আপু। তোমাদের যারা 3rd ইয়ারে বা থার্ড প্রফ, তোমরাই কি এখন জাস্ট জুনিয়র ব্যাচ 4th প্রফের, নাকি তোমরা সিনিয়র ব্যাচ? আপু সিনিয়র ব্যাচই, কারণ যারা থার্ড ইয়ারে আছে তারাও তো প্রফ শেষ করে মানে ফোর্থ ইয়ারে তারা কি উঠতেই এখন পারে নাই। প্যাথো মাইক্রো ফার্মা পড়বে? হ্যাঁ আপু, থার্ড ইয়ারে প্যাথোমাইক্রো ফার্মার একটা একটা পার্ট থাকে, আচ্ছা, তো যেমন তুমি থার্ড প্যাথোলজি ইয়ারে একটা জেনারেল প্যাথোলজি স্টুডেন্টকে ডেকে থাকে। নিয়ে আসো, বা 3rd ইয়ারে 5টা স্টুডেন্টকে তুমি ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে এসে বলো যে তুমি ওদেরকে আজকে স্টেজেস অফ উন্ড হিলিং পড়াবা। তুমি 5জনকে পড়ালা, পড়ায় তুমি তাদের কাছ থেকে ফিডব্যাক নিলা যে তারা বুঝছে কিনা জিনিসটা। যদি তারা বুঝে থাকে, যদি তাদেরকে তুমি ইজিয়ার ওয়েতে, কারণ 3rd ইয়ার মানে কিন্তু তারা কিন্তু তোমার থেকে কম জানে, তো তখন জি যখন আপু। তুমি তাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে বোঝাতে পারবা, দ্যাট মিন্স তুমি জিনিসটা তোমার জায়গায় ঠিক মতো বুঝছো। জি আপু। আমি বুঝতে পারছি যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো শুনে অনেকের কাছে মনে হবে আহ, বললেই এরকম করা যায় নাকি, বা আমার না কথা আপু, হচ্ছে কথা যে তো একদম ঠিক, এক্স্যাক্টলি আমরা গ্রুপ স্টাডি তো এই জন্যই করি। হ্যাঁ তুমি হয়তো জুনিয়রদের কথা বলেছো যে হ্যাঁ ওদেরকে ইজিয়ার ওয়েতে বুঝিয়ে আমি প্র্যাকটিস করতে পারি, বাট বেসিক্যালি আমরা যে মেডিকেলে এই যে এত গ্রুপ স্টাডি করি বা পার্টনার নিয়ে পড়ি, এটাও তো বেসিক্যালি এই সুবিধাটার জন্যই। আমি হুম, নিজেও পার্সোনালি আপু নিজে পড়ে আমি মনে রাখতে পারি না, মানে আমি নিজে সারাদিনও যদি পড়ি গদ বাঁধা আমার কিছুই মনে থাকে না রাত্রেবেলা, বাট যদি আরেকজনকে বলে বলে পড়ি, যখন পার্টনারের সাথে বা গ্রুপ স্টাডিতে বা কোনো ফ্রেন্ডকে পড়াটা শেষ হওয়ার পরে বলি যে হ্যাঁ তুই একটু শোন আমি বলতেছি, তখন ওইটা আমার বেশি মনে থাকে যে হ্যাঁ আমি ওকে এটা বলেছিলাম, ভুল হয়েছিল বা যেটাই বলতে পেরেছিলাম আর কি, আমার তখন বেশি মনে থাকে জিনিসটা। ওকে। সো তোমরা তো এখন ওয়ার্ডেও যাও। হ্যাঁ আপু, আমাদের তো ওয়ার্ড হয় ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার থেকেই আচ্ছা ওয়ার্ড হয় বেসিক্যালি। আচ্ছা। তো আমাদের আমি যখন এখানে আসলাম, যখন দেখলাম যে তখন আসলে এখানে আসার একটা বড় যেটা প্লাস পয়েন্ট ছিল আমার, যে একটা ডিফারেন্ট সিস্টেমের প্রতি একটা এক্সপোজড হওয়া, যে এখানকার এডুকেশনাল সিস্টেমটা কিভাবে কাজ করে। তো তখন আমি আচ্ছা। দেখলাম যে তারা একটা স্টুডেন্টকে শুধুমাত্র পড়াশোনার উপরে ভিত্তি করে জাজ করে না, তারা একটা জি স্টুডেন্টকে আপু। বিভিন্ন ধরনের সেক্টরে জাজ করে। সেই সেক্টরগুলো কি কি? একটা হচ্ছে তার কমিউনিকেশন, তুমি তোমার সাথের স্টুডেন্টটার সাথে, মানে তোমার ক্লাসমেটের সাথে কিভাবে কমিউনিকেট করো, এটাও কিন্তু একটা স্টুডেন্ট হিসেবে তোমার একটা কোয়ালিটি। জি তারপর আপু। একটা টিম ওয়ার্ক, বিশেষ করে আমাদের মেডিকেলে
এটা কিন্তু টিম ওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি একটা ভালো টিম মেম্বার না হও, তুমি কিন্তু কখনোই তোমার পেশেন্ট ম্যানেজমেন্টের সময় যখন আসবে, তুমি কিন্তু কখনোই সেটাতে ভালো আউটকাম পাবা না। তুমি যদি সবসময়, আছে না মানে কেউ কেউ আছে যে ওয়ান ম্যান আর্মি টাইপের, যে একা একা কিছু কিছু কাজ আছে জি তুমি আপু। একা একা ভালো করবা অবশ্যই, বাট ম্যাক্সিমাম জিনিস বিশেষ করে আমাদের মেডিকেলে টিম ওয়ার্ক ছাড়া কিন্তু তুমি ভালো করতে পারবা না। সো অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ লার্নার, তোমাকে এটা মেক শিওর করতে হবে যে ইউ আর এ গুড টিম মেম্বার। জি আপু। যখন তুমি টিম লিড করো তখনও তুমি একটা গুড টিম মেম্বার, যখন তুমি আরেকজনের লিডারশিপের আন্ডারে থাকো তখনও তুমি একটা গুড টিম মেম্বার। জি আপু। এন্ড তারপরে আসবে হচ্ছে লিডারশিপ। যেমন ধরো লিডারশিপের খুব ছোট একটা এক্সাম্পল হচ্ছে যে আজকে তোমরা ওয়ার্ডে যাচ্ছ, তো আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি, আমরা সকাল 8টায় গেলাম কলেজে, সারাদিন ক্লাস ক্লাস করলাম, দৌড়াদৌড়ি করলাম, 2টার সময় আসলাম, তখন আমরা এক্সস্টেড। তখন আসার জি পরে আপু। হয়তো বা খাওয়া দাওয়া করলাম, একটু ঘুমালাম, তারপরে বিকালে আমরা ওয়ার্ডে যাই, তাই না, সন্ধ্যার দিকে আমরা তাই যেতাম। তোমরা কি এরকম বিকালে বা সন্ধ্যার দিকে যাও, নাকি তোমরা আলাদা একদম দিন ফিক্সড করে যাও? না আপু, আমাদের তো একদম দেখা যায় যে মানে রেগুলার ক্লাসের মাঝখানেই ওয়ার্ড থাকে। মানে সকাল 8টা থেকে যে লেকচারটা শুরু হয় তারপরে ক্লাসের মাঝখানেই মানে 11টা থেকে বা 12টা থেকে ওয়ার্ড থাকে। তারপরে আবার লেকচার ক্লাস থাকে দুপুরবেলা। আর মাঝে মাঝে হচ্ছে এরকম যে ইভিনিং ওয়ার্ড যেটা, সেটাতে হচ্ছে আমরা আবার বিকালবেলা বা হচ্ছে সন্ধ্যাবেলা যাই। আচ্ছা, তো যখন তোমরা ওয়ার্ডে যাচ্ছ, তোমরা ছোট ছোট 4-5 জনের গ্রুপ করে নাও, তাই না? গ্রুপ করে একটা জি আপু। পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিচ্ছ বা জি। একটা এক্সামিনেশন। এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। তুমি যদি ইফেক্টিভলি এই টিমের একটা মেম্বার হিসেবে কাজ করতে না পারো, তুমি কিন্তু তোমার নিজের আউটকামটাও এখান থেকে পাবা না। আবার ধরো যে কখনো কখনো ইউ হ্যাভ টু লিড দ্য টিম, যে তোমাকে জি আপু। ইনিশিয়েটিভ নিতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে আজকে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনটা শিখতে হবে। তুমি তোমার জি আপু। গ্রুপকে একসাথে ইয়ে করলা, তুমি একটা মানে তাদের সাথে তুমি ডিসকাস করলা, তারপর তুমি তোমার সিনিয়রের সাথে গিয়ে ডিসকাস করলা যে আমরা আজকে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন দেখতে চাচ্ছি, এটা আপনি আমাদেরকে একবার দেখায় দেন। সিনিয়র একবার দেখায় দেওয়ার পরে তারপরে তোমরা হচ্ছে একে অন্যের উপর প্র্যাকটিস করলা, বা জি যেদিন আপু। প্র্যাকটিস করলা সেদিন আসার পরে তোমরা আবার ওই সেম গ্রুপটার সাথে বসে তোমরা কয়েকটা ডায়াগনোসিস, কয়েকটা কমন মারমার বা কয়েকটা কমন ফাইন্ডিংস নিয়ে তোমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের একটা ম্যানেজমেন্ট, এটা তোমরা এটার সাথেই ইয়ে করে পড়ে ফেললা। তো এই এই জিনিসটা যে তোমরা করবা, এই জিনিসটার জন্য করার জন্য কিন্তু একজনকে লিড নিতে হবে। জি আপু। অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে একটা ভালো লিডার হিসেবেও কিন্তু কাজ করতে হবে। So, কয়েকটা কয়েকটা পয়েন্ট আসলে আমি মনে করি যে আমাদের ফোকাসে থাকা উচিত। একটা হচ্ছে যে তোমার একটা প্রপার প্ল্যান থাকা উচিত, যে তুমি আজকে, আজকে কি বার, আজকে রবিবার, তুমি জি আপু। নেক্সট শনিবারের মধ্যে এই এক সপ্তাহের মধ্যে তোমার প্ল্যানটা কি। একটা যেটা কমন সমস্যার মধ্যে আমরা পড়ি, ধরো যে সকাল 8টার সময় উঠে কলেজে যেতে ইচ্ছা করে না, কারোরই কলেজে জি যেতে আপু। ইচ্ছা করে না, ওইটা আমাদেরও হয়, আমার সকাল 8টার সময় উঠে হসপিটালে যেতে ইচ্ছা করে না। জি হ্যাঁ, আপু, সময় নিয়ে অবশ্যই অনেক তুমি 7:30টার কষ্ট সময় হয়ে যখন যায়। ঘুমটা ভাঙবে, মনে হবে যে কেন আমার হসপিটালে যেতে হবে, আজকে না গেলে কি হয়, এরকম একটা ফিলিং কিন্তু সবার কাজ করে। সো তোমার মাথার মধ্যে যদি একটা গোল থাকে যে আজকে আমি কলেজে যাচ্ছি, আজকে আমার প্ল্যান হচ্ছে সারাদিনে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন শেখা। সো বাই দ্য এন্ড অফ দ্য ডে আমার এইম হচ্ছে কনফিডেন্টলি একটা পেশেন্টের উপর কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন করে কেসটা প্রেজেন্ট করা। এটা হচ্ছে আমার সারাদিনের গোল। তখন কিন্তু তুমি যখন কলেজে যাবা বা ওয়ার্ডে যাবা, তুমি তখন সেই গোল হিসাব করে কাজ করছো, তুমি জানো যে তুমি কি করছো, রাদার দেন ওই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে বেড়ানোর থেকে তুমি একটা মানে স্পেসিফিক গোল নিয়ে কাজ করছো যে আমি আজকে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন শেষ করব, জি করে আপু। তারপরে তুমি দিন শেষে নিজেকে কোশ্চেন করো। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সারাদিন পরে যখন তুমি ঘুমাতে যাবা, ইউ হ্যাভ টু কিপ 10 মিনিটস ফর ইউ। ওই 10 মিনিটে তুমি নিজেকে কোশ্চেন করো যে তুমি আজকে সারাদিনে আসলে কি করলা। নিজেকে ট্র্যাকে রাখা কিন্তু খুব খুব কঠিন এবং খুব জরুরি একটা কাজ। নিজেকে নিজে ট্র্যাকে রাখা, নিজেকে নিজে কোশ্চেন করা যে আমি আজকে সারাদিনে কি গেইন করলাম, আমি যতটুকু গেইন করতে চেয়েছিলাম কালকে আমি কি সেটাই পেরেছি, নাকি তার কম, নাকি তার বেশি। জি সো আপু। আমাদের একটা স্পেসিফিক প্ল্যান থাকা উচিত, শর্ট টার্ম প্ল্যান প্ল্যান থাকা উচিত, লং টার্ম প্ল্যান থাকা উচিত, যে আমি এই বছরে আমার কি কি প্ল্যান,
তারপরে আমি, যেমন ধরো আমি পড়াশোনা থেকে একটু বের হই, আসলে এটা খুবই বোরিং লাগছে টপিকটা। তোমার প্ল্যান হচ্ছে তুমি নেক্সট ইয়ারে ইন্ডিয়া ঘুরতে যেতে চাচ্ছ তোমার ফ্রেন্ডের জি সাথে। আপু। এটাকে একটা তুমি প্ল্যান হিসেবে ধরো যে এটা তোমার লং টার্ম প্ল্যান। এই প্ল্যানটা এক্সিকিউট করতে হলে তোমাকে শর্ট টার্ম কি কি প্ল্যান করতে হবে বলো? আপু এখন থেকে অল্প অল্প করে ফার্স্ট অফ অল তো পাসপোর্ট অবশ্যই আছে টাকা কিনা এটা জমাতে দেখতে হবে। হবে, টাকা জমাতে হবে, হ্যাঁ। তারপর তোমাকে দুই টাকা তিনজনের একটা গ্রুপ জমানোটাই করতে বেশি। হবে, তাদের সাথে কথা জি বলতে আপু। হবে। তারপর তোমাকে তাদেরকে বাসায় কনভিন্স কথা করতে বলতে হবে, হবে, বাসায় কথা বলতে গার্জিয়ানদের কাছ হবে, থেকে তোমার পারমিশন নিতে হবে। পারমিশন নিতে তারপরে হবে। তোমাকে ট্যুর প্ল্যান সেট করতে হবে অ্যাকর্ডিং টু ইওর বাজেট। জি আপু। করো কিনা এটা? ধরো তোমার জি আপু তোমরা তো একদম। ফুড ফেয়ারে তো, আমি জানি না ইফ ইউ আর আনলাকি এনাফ টু মিস দ্য স্টাডি ট্যুর, কারণ ফোর্থ ইয়ার একটা স্টাডি ট্যুর হয়। হ্যাঁ, স্টাডি আমি, ট্যুর হয়েছে, নিজেরাও অনেক ট্যুর দেওয়া হয়। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। সো স্টাডি ট্যুরে যাওয়ার জন্য তোমরা কি কি করেছো? আপু এরকম ফার্স্টে হচ্ছে টিচারদেরকে কনভিন্স করেছি যে আমরা এই জায়গায় যেতে চাই, তারপরে ওই ওকে, জায়গা অনুযায়ী স্টেপ রাজি ওয়ান ডান। করিয়েছি। তারপরে হচ্ছে স্টুডেন্টদেরকে কনভিন্স করেছি যে সবার যেতেই হবে, একজনও মিস যাওয়া যাবে না। স্টেপ টু। তারপরে হচ্ছে আমরা ওই প্লেসের জিনিসগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছি, যে যেই প্লেসে যাব ওখানে স্টেপ সবকিছু থ্রি। মানে বাস, তারপরে হচ্ছে হোটেল সবকিছু ঠিকঠাক করা। তারপর হচ্ছে নিজেদের শপিং করেছি যে হ্যাঁ আমি কিভাবে যেতে চাই হুম। বা আমি কি করব। তারপরে হচ্ছে ওখানে গিয়ে যে একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যে কে লিড দিবে, স্টুডেন্টদেরকে কে ম্যানেজ করবে, টিচারদের সাথে কিভাবে কমিউনিকেট করবে, ওগুলো সবকিছু সেট করেছি। তারপরে তো ফাইনালি গেলাম। তারপরে গেলা, তারপর তুমি এনজয় করলা, এনজয় করছো তো জি স্টাডি আপু। ট্যুর, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম। এক্স্যাক্টলি। এখন আমি তোমার কথা অনুযায়ী যাই। স্টেপ ওয়ান, তুমি টিচার এবং গার্জিয়ানদেরকে কনভিন্স করলা, এটা হচ্ছে কি তোমার প্ল্যানিং। স্টেপ জি টু, আপু। তুমি টাকা পয়সা জমাচ্ছ 6 মাস আগে থেকে, যে 6 মাস পরে আমার একটা ট্যুর আছে, বাজেট। স্টেপ থ্রি, তোমরা প্রপার একটা ট্যুর প্ল্যান করে, একটা 150 জনই কিন্তু ট্যুরের প্ল্যান করে না, তার জন্য তোমরা জি একটা আপু। 5টা বা 7টা মেম্বার নিয়ে একটা কি তৈরি করো, ওটাকে কি বলে, মানে ওই আপু যে এক একটা একজন আলাদা আর কি, আমাদের হ্যাঁ গ্রুপ থাকে, যেটা যারা মানে হচ্ছে একজন আমরা লিডার সবকিছু। থাকে, ট্যুর লিডার, জি আপু। একজন থাকে, দুইজন থাকে কো লিডার, একজন ফাইন্যান্স ম্যানেজমেন্ট করে, একজন ফুড ম্যানেজমেন্ট করে, একজন, তাই না? সো এটা হচ্ছে জি তোমার আপু। কি টিম ওয়ার্ক। তারপরে ওখানে যাওয়ার পরে তোমরা ঠিক করো যে কার লিডে, সে যখন বলবে যে এখন আমরা আহ, ইনানি বিচে যাব, তখন ইনানি বিচ, তখন কিন্তু তুমি বলতে পারবে না যে না এখন আমি পতেঙ্গাতে ঘুরতে যাব। সো দ্যাটস জি লিডারশিপ, আপু। রাইট? জি আপু। এন্ড তারপরে তুমি যখন ওখানে গেলা, এক্স্যাক্টলি ইউ আর এনজয়িং ইয়োর টাইম। সো আমরা পড়াশোনার ক্ষেত্রে সেম কাজটা কেন করতে পারবো না? একটা স্টাডি ট্যুরে যেতে গেলে তুমি কিন্তু দেখো তোমাকে সেম স্টেপগুলাই ফলো করতে হচ্ছে। প্ল্যান, টিম ওয়ার্ক, লিডারশিপ, বাজেট, এন্ড দেন এক্সিকিউট। সেম স্টেপগুলা তুমি তোমার প্রফের ক্ষেত্রে কেন ইয়ে করতে পারবা না, বা তোমার পোস্ট গ্রাজুয়েশন এক্সামের ক্ষেত্রে কেন ইয়ে করতে পারবা না? তুমি যদি একটা ফোর্থ ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো, এবং তোমার যদি মাথায় থাকে যে তুমি আজ থেকে আর 1 বছর পরে তুমি এমবিবিএস কমপ্লিট করে বের হবা, বের হয়ে তুমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবা, তুমি জানো এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে 10,000 টাকা লাগে, তুমি জানো একটা রেসিডেন্সি পরীক্ষা দিতে 5,000 টাকা লাগে। সো তুমি এখন থেকে যদি প্ল্যান করো যে আমার 1.5 বছর পরে ওই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে হবে, তুমি এখন থেকে তুমি সেটার জন্য একবারে 10,000 টাকা ম্যানেজ করা কিন্তু টাফ, বা একবারে কোচিং এর জন্য 15-20 হাজার টাকা ম্যানেজ করা কিন্তু টাফ। তুমি আজকে থেকে যদি প্রতিদিন 50 টাকা করে জমাতে শুরু করো, তুমি সারাদিনে ধরো 150 টাকা খরচ করো, সেখান থেকে তুমি 20 টাকা করে জমাতে শুরু করলা। জি আপু। তারপরে তোমার এন্ড অফ তোমার গ্রাজুয়েশন, তোমার মানে 20 টাকাটা আমি একটা ইয়া হিসাবে বললাম আর কি, একটা ফিগার হিসাবে বললাম, বাট তুমি যদি ওইভাবে প্ল্যান করো, ধরো তোমার যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, তুমি ইন্টার্নশিপের সময় প্রতি মাসে তুমি 500 টাকা করে জমালা। সো বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার কিন্তু তোমার হাতে তখন ওই টাকাটা থাকবে। সো তখন কিন্তু তোমার ওই টাকাটার জন্য তোমার 6 মাস আহ, আহ, মানে আলাদা করে ডিউটি করে টাকাও ইনকাম করতে যেতে হবে না, বা 6 মাস তোমার সব বাদ দিয়ে বসে পড়তে হবে। কারণ তখন তুমি একাডেমিক্যালিও প্রিপেয়ার্ড, ফাইন্যান্সিয়ালিও প্রিপেয়ার্ড, মেন্টালিও প্রিপেয়ার্ড, এবং মানে সবকিছু তোমার ইন প্লেস, তাই না? জি আপু। আপু এই সমস্যাটা তো অনেকেরই হয়, দেখা যায় যে যাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে বা যারা নিজে থেকে আসলে করতে চায়, তো তাদের দেখা যায় যে আগে এমবিবিএস শেষ করে মানে জবে ঢুকতে হয়, জব থেকে তারা হচ্ছে টাকাটা সেভ করে তারপরে তাদের হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হয়, তখন ওইখানেও অনেকের দেখা আছে যায় না, এই অনেক কিছু সমস্যা আমারও ছিল, এই সমস্যা টাইম আমার লস হয়ে নিজেরও যায়। ছিল। দ্যাটস ওয়াই আই ক্যান রিলেট এন্ড আই ক্যান সে যে আমার ওই সময়টাতে
আমার কাছে মনে হয় যে আমি যদি আরো 1-2 বছর আগে থেকে এভাবে প্রিপেয়ার থাকতে পারতাম, হয়তোবা ওই সময়টাতে গিয়ে আলটিমেটলি আই ডিড ইট, কিন্তু হয়তোবা আমার সময় আরো কম লাগতো, সাফারিংস আরো কম হতো। এটা অ্যান্ড জি আপু। সবটার ফাইনাল পয়েন্ট হচ্ছে সেলফ কেয়ার। আমি পার্সোনালি এটা মনে করি না যে একটা মানুষের লাইফে সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ কেয়ার এই দুইটার চেয়ে ইম্পর্ট্যান্ট একটা মানুষের লাইফে আর কিছুই থাকা উচিত না। এটা আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, এটা আমি আমার ফুল অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই যে তোমার লাইফে যদি প্রায়োরিটি 1 বলে কিছু থেকে থাকে, এটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে সেলফ কেয়ার। জি আপু। অ্যান্ড এই টোটাল সেশনটার কেউ যদি এই সেশনটা টোটালি না দেখে থাকে, ইফ সামওয়ান জয়েন্ড আস রাইট নাও, আমি জাস্ট একটা দুইটা টেক হোম মেসেজ দিতে চাই যে এই দুইটা জিনিস তোমরা প্লিজ ফলো করবা। যে একটা হচ্ছে যে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে দুইটা কোশ্চেন করো। একটা হচ্ছে যে হোয়াট ডেভেলপমেন্ট ইউ অ্যাচিভড টুডে, তোমার অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ মানুষ। আমি বলছি না যে এটা তোমার স্টেজেস অফ ওন্ড হিলিংই শিখতে হবে। তুমি আজকে ধরো ইউকেলেলেতে একটা নতুন গান তুমি টিউন করা শিখছো, একটা নতুন গান বা একটা নতুন গানের দুইটা লাইন, এটাও কিন্তু তোমার সেলফ ডেভেলপমেন্টেই পড়ে। তোমাকে যে ওন্ড হিলিং এর স্টেজে পড়তে হবে নিজেকে ডেভেলপ করার জন্য তা কিন্তু না। তুমি আজকে একটা ধরো মানে একটা অরিগ্যামির একটা অরিগ্যামি করে একটা মানে ফুল বানানো শিখছো, সেটাও তোমার সেলফ ডেভেলপমেন্টে পড়ে। সো প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মেবি একটা ডায়েরি মেনটেন করো, জাস্ট লিখো যে হোয়াট ডেভেলপমেন্ট ডিড ইউ অ্যাচিভ টুডে, অ্যান্ড ডিড ইউ টেক কেয়ার অফ ইয়োর সেলফ এনাফ টুডে। সেলফ কেয়ারের মধ্যে তোমার প্রপার ফুড হ্যাবিট, প্রপার হাইড্রেশন, তুমি নিজেকে আজকে হ্যাপি করার জন্য তুমি এমন হতে পারে একটা একটা গল্পের বইয়ের একটু পার্ট পড়েছো বা একটা সিনেমা দেখেছো, এগুলোও কিন্তু সবকিছু তোমার সেলফ কেয়ারের মধ্যে পড়ে। আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি মেডিকেল স্টুডেন্ট, তুমি মেডিকেলে পড়তে আসছো, তোমার লাইফের আর সবকিছু অফ করে তোমার এখন পোস্ট গ্রাজুয়েশনে পড়া শুরু করতে হবে। দ্যাটস দ্য থিং। এবার আবার হাসান আল মামুনের কথায় ফেরত আসি। এইভাবে করে প্ল্যান করে তুমি যদি তোমার এমবিবিএস এর 5 বছর স্পেন্ড করো, তুমি 5 বছর পরে শুধু পাসই করবা। এটাই তো কনসার্ন যে আগে পাস করে নাও, তুমি এমবিবিএস পাসই করবা। বাট হোয়াট এলস, হোয়াট অ্যাডিশনাল ইউ উইল অ্যাচিভ দ্যাট টাইম, ইউ উইল বি মোর প্রিপেয়ার্ড ফর ইয়োর প্র্যাকটিক্যাল লাইফ। দ্যাট উইল বি ইয়োর অ্যাডিশনাল অ্যাচিভমেন্ট। তোমার এমবিবিএস পাস করার পাশাপাশি ওইটাও তুমি তোমার অ্যাড থাকবে। সো কিন্তু আমার আপু মনে হয় যে অনেকের তো এরকম ধারণা যে না, অন্য কিছু করলে টাইম লস হবে, সেই টাইমটাতেও একটু পড়ে রাখি, পোস্ট গ্রাজুয়েশনে হেল্প হবে, অথবা হচ্ছে আমি পড়াশোনা রিলেটেড কিছু একটা, মানে এমন একটা ধারণা আছে না অনেকের যে আরে মেডিকেল স্টুডেন্ট তাইলে অন্য কিছু কেন করবে, তার তো শুধু পড়াশোনাই করা উচিত। এগুলো ধারণা এক্সটিংক্ট হয়ে গেছে, এগুলো হিস্টোরিক্যাল ধারণা। এগুলা এগুলা ধারণা নিয়ে যদি এখন কোনো স্টুডেন্ট থাকে, আই উইল ফিল রিয়েলি ব্যাড ফর হিম অর হার। এগুলো মানে এগুলো এক্সটিংক্ট ধারণা। জি আপু, এখন তো তারপর তোমরা দেখা অনেক যায় যে কিছু করো, চান্স তুমি পেতে করছো লেট না? হলে। জাস্ট লুক হ্যাঁ এট আপু। ইউ, লুক এট ইউর সেলফ, তুমি করছো না? এখন তো তোমরা অনেক কিছু করো। আমি কালকে এক্সিস মেডিকেল স্কুলের ওই টোটাল পোস্টারটা আসার পরে আমি অ্যাকচুয়ালি দেখছিলাম, ইটস এ বিউটিফুল থিং যে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা একটা প্রফেসর এবং একটা মেডিকেল স্টুডেন্ট সেম প্ল্যাটফর্মে এসে ক্লাস নিচ্ছে। এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না। তার মানে কি, হোয়াট মেসেজ ইউ গেট ফ্রম হিয়ার? আমি আমার কথা বলি, আই গট দিস মেসেজ যে দ্য লস্ট সিস্টেম ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং। আমরা যে এতদিন ডেফিনেটলি ধরে আপু, আসলে সিস্টেম লস বলে হাহাকার করতাম, অ্যাকচুয়ালি এই সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। আজ থেকে 10 বছর আগে আমি মনে করতে পারি না অন্তত যে আমি কোনো একটা প্ল্যাটফর্মে একটা প্রফেসর একটা মেডিকেল স্টুডেন্টকে একসাথে ক্লাস নিতে দেখছি। বাট এখন যেহেতু এই প্ল্যাটফর্মটাও তৈরি হয়েছে, দ্যাট মিনস দ্য লস্ট সিস্টেম ইজ চেঞ্জিং। এখন তোমার কথা হচ্ছে, তোমার কনসার্ন হচ্ছে তুমি এই সিস্টেম থেকে কতটুকু নিয়ে বের হচ্ছ। তুমি কি তোমার হাইয়েস্ট আউটকাম নিয়ে বের হচ্ছ? দ্যাট দ্যাট ইজ সাম কোয়েশ্চেন ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ। আজকে রাতে যখন ঘুমাতে যাবা, একটা কোয়েশ্চেন করো নিজেকে যে ডিড আই মেক দ্য হাইয়েস্ট আউটকাম অফ দিস ডে। আমি যে গত 24 ঘন্টা বা গত 16 ঘন্টা জেগেছিলাম, আমি কি এই 16 ঘন্টা হাইয়েস্ট আউটকাম নিয়েছি নাকি নেইনি?
and then the rest of the thing you will figure out yourself. জাস্ট নিজেকে একটা কোশ্চেন করো, বাকিটা তুমি নিজেই ফিগার আউট করে ফেলবা। জি আপু, ডেফিনেটলি। অ্যান্ড হ্যাঁ, আগে পাস করো, ডেফিনেটলি আগে পাস করো। দ্যাটস ট্রু। জি আপু। না আপু, এই যে একটা শিখার যে ব্যাপারটা, আসলে এরকম সুযোগ তো আগে ছিল না যে আমি দেখা গিয়েছে যে আমি তোমাকে এই প্ল্যাটফর্ম না হলে দেখা গিয়েছে আমি তোমার সাথে এভাবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে একটা কিছু জানার বা শেখার এই সুযোগটা তো পেতাম না। তো যেহেতু আমি সেটা পেয়েছি, এটা তো আমি এই জন্যই পেয়েছি কারণ আমি চিন্তা করেছি যে না, আমার গতানুগতিক ওয়ে থেকে বের হয়েও কিছু করা উচিত, কিছু ট্রাই করা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, নিজের যে একটা ভালো লাগা যে না আমার এই কাজটা করতে ভালো লাগে, তাহলে আমি এটা করবো। আমার 1 ঘন্টা সময় যাক, ঠিক আছে, কিন্তু আমি এই সময়টাতে এটা করছি, আমার নিজের ভালো লাগছে। প্লাস হচ্ছে আমি এখান থেকে যদি কিছু হলেও শিখতে পারি, সেটাই তো আমার একটা আউটকামও আসছে সাথে। ওভারঅল তো এটাই আসলে দিন শেষে। ওই যে বললাম, জাস্ট রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে একটা কোশ্চেন করো, বাকিটা তুমি নিজেই বুঝে যাবা। ইউ গাইজ আর স্মার্ট এনাফ টু ফিগার এভরিথিং আউট বাই ইয়োরসেলভস। আমি জাস্ট তোমাদেরকে একটাই টেক হোম মেসেজ দিতে চাই, জাস্ট রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে কোশ্চেন করো যে হোয়াট ডিড ইউ লার্ন টুডে, হোয়াট ডিড ইউ লার্ন নিউ টুডে। জি আপু। আপু, অনেক অনেক থ্যাংক ইউ। মানে আমি জানি না, আমার থ্যাংক ইউ দিতেও মনে হচ্ছে যে অনেক কম হয়ে যাচ্ছে, কারণ তুমি এত সুন্দর করে আসলে জিনিসগুলোকে বুঝিয়েছো। একটা ব্যাপার হচ্ছে যে আমি জিনিসটা জানি, কিন্তু আমি জিনিসটা ফিগার আউট করতে পারছি না যে আমি কিভাবে ওটাকে প্ল্যান করব বা আমি কিভাবে ওটাকে সাজাবো। আর তুমি আজকে যেটা করলা সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার সামনে সবকিছুই আমি দেখতে পাচ্ছি, সবই আমি জানি, সবই আমি বুঝি যে হ্যাঁ আমার করা উচিত, কিন্তু আমি কিভাবে করব সেই জিনিসটা আমি জানতাম না। কিন্তু তুমি হচ্ছে একটা ট্র্যাক দেখিয়ে দিলা যে না, আমার এই জিনিসটা এইভাবে প্ল্যানিং এ আসতে পারে, আমি এটা নিয়ে এভাবেও চিন্তা করতে পারি, বা এভাবেও এটা হতে পারে। মানে এইরকম একটা আসলে তুমি একটা মোটিভেশন বলি, ইন্সপিরেশন বলি, বা হচ্ছে পথ দেখানো বলি, যেটাই হোক, কিছু একটা আর কি, অনেক ভালো কিছুই হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ তোমাকে মোটিভেশনাল এত স্পিচ সুন্দর আসলে করে। খুবই একটা মানে হাই রেটেড ব্যাপার। আমি জাস্ট না মানে আপু, স্পিচ না, অ্যাড্রেস করতে জাস্ট চাই একটা। আর কি, যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে, গ্যাপটা কোথায়, কেন আমাদের এত মানে ভালো ভালো স্টুডেন্ট যাদেরকে পুরা দেশ থেকে ছেকে ছেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আনা হয়, তারা পোস্ট গ্রাজুয়েশনে এসে এত হিমশিম খাবে কেন? উই আর দ্য ক্রিম অফ দ্য আইসক্রিম, রাইট? সো জি উই আপু। শুডন্ট সাফার টু মাচ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। জি আপু, ডেফিনেটলি আসলে এটাই কথা, যেটা তুমি আজকে যে যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছো বা যেভাবে আমাদেরকে হচ্ছে লিড করেছো যে হ্যাঁ এই পয়েন্টগুলোকে পিক পয়েন্ট হিসেবে নিয়ে আমরা হচ্ছে ওখান থেকেই কিছু একটা মানে বের করতে পারি, বা ওইভাবেই একটা জিনিস সাজাতে পারি, অ্যাটলিস্ট প্ল্যানিংটা শুরু করতে পারি। আমার মনে হয় সবারই এটা অনেক 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 হেল্প হবে এই জিনিসটাতে। আপু, আমাদের লাইভে মোটামুটি অনেকজনই আমাদেরকে দেখছে, আর সবাই অসংখ্য প্রশংসা করছে তোমার। বলছে আপু তুমি বেস্ট, আমি তোমার মতো হতে চাই, তোমার কথা শুনতে খুব ভালো লাগছে, তোমাকে অনেক থ্যাংক ইউ দিচ্ছে ইটস সবাই। রিয়েলি অ্যান অনার। বাট আমি আমি একটা জিনিস অ্যাড্রেস করতে চাই অ্যাবাউট এক্সিস মেডিকেল স্কুল, যে আমি হচ্ছে কালকে বললাম তো যে পোস্টারটা দেখছিলাম আর কি। সো আই জাস্ট লাভড ইট, মানে দ্য ওয়াইড রেঞ্জ অফ টপিকস। যে একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যান্ড রোবোটিক সার্জারি। ও বাই দ্য ওয়ে, আমি নিজেও আজকে এই ক্লাসটা অ্যাটেন্ড করবো হয়তো বা। সো ওইখান থেকে আরেকটা টপিক ছিল হচ্ছে স্টুডেন্টদের একটা টপিক ছিল, মানে জাস্ট কোনো বেসিক মেডিকেল টপিক, মানে আমি বোঝাতে চাচ্ছি যে ওয়াইড রেঞ্জ অফ দ্য ও টপিক, যে ফার্মাকোলজির একটা টপিক ছিল। ফার্মাকোলজি, হ্যাঁ একটা রিভিউ ক্লাস একটা জি আছে, আপু, রিভিউ রংপুর ক্লাস। মেডিকেলের জি স্টুডেন্ট আপু। মেবি। সো ইটস ইটস কোয়াইট ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। মানে যে কোনো লেভেলের ট্রেনি, ডক্টর, স্টুডেন্ট সবাই অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্টেড হতে পারে এরকম একটা আম, কি বলবো যে রেঞ্জ অফ টপিকস। জি আপু। সো দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ, ভেরি ওয়েল ডান, গুড জব। জি আপু, অনেক থ্যাংক ইউ। আসলে তুমি যেমন আমাদেরকে আজকে সময় দিলা বা আমাদেরকে এরকম একটা দিক নির্দেশনা দিলা, এভাবে আসলে আমাদের অন্যান্য যে দেশ সেরা আসলে যত মেন্টর আছে, আমরা বলতে পারি বিভিন্ন মেডিকেলের একটা ওয়াইড রেঞ্জের টিচাররা আমাদের আছে। মানে সেটা গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট হোক, যে কোনো ওয়াইড রেঞ্জের আমাদের সাথে অনেক বড় বড় স্যার বলি, বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে বা যে কোনো লেভেলের অনেক ভালো টিচাররা মানে আমাদেরকে গাইড করছেন। তারা আমাদের সাথে আসলে এভাবে একটা অনলাইন প্ল্যাটফর্মে হয়তো তারা
নিজেরাও এর আগে কখনো এরকম সিস্টেম ফলো করেনি। দেখা যায় আমরা যখন কোনো স্যারের সাথে সেশন করি বা আমাদের ভাইয়ারাও যখন হচ্ছে সেশনটা শুরু করে দেয়, দেখা যায় স্যার এমনও বলে যে আমি জীবনের প্রথম আজকে লাইভে এসেছি বা তোমাদের জন্য, তোমাদের সাথে তোমাদেরকে আমি শিখাতে চাই, তারপরেও আমার একটা ইচ্ছা আছে যে আমরা তোমাদেরকে ইয়েস, আই শেখাবো ফিল এরকম। রিয়েলি লাকি যে মানে আমি হচ্ছে আমার মোটামুটি মিডল পয়েন্টে। আমি তো হলাম ওই প্রফেসর আর মেডিকেল স্টুডেন্টের মানে গড়, একটা গড় আর কি। জি তো আমি যে আমার এই মানে মিডল, কি বলবো আসলে, মিডল এজ বলতে একটু খারাপ লাগছে, বাট ওকে ওইটাই আর কি। না, তো আমি, মিডল এজ না, হয়তো ওরকম একটা গ্রাজুয়েশন লেভেলের মিডলে বলা যায় যে হ্যাঁ তুমি হ্যাঁ, তো ওরকম এই খুব যে হাই মিড লেভেলেও যাও লেভেলে নাই যে আবার আমি আমাদের এরকম লেভেলেও না। একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, মানে টেকনোলজি অ্যাকচুয়ালি ইজ এ ওয়ান্ডারফুল থিং। আমি খুবই লাকি ফিল করি যে আমি এই টাইমে এই প্ল্যাটফর্মটা পাচ্ছি। হয়তো আমি স্টুডেন্ট হিসেবে পাইনি, সেটার কিছুটা রিগ্রেট আছে। আবার একদম প্রফেসর লেভেলে গিয়ে পাইনি, সেটার জন্য একটা মানে মিড লেভেলে পাচ্ছি, এই জন্য আমার কাছে মনে হয় জি যে আই আপু। ক্যান কমিউনিকেট বেটার। আমার কাছে মানে এই জিনিসটা খুবই ভালো লাগে। আবার জি আপু, হ্যাঁ, আমাদের স্যার কাছেও মনে ম্যাডামদেরও হয় যে দেখতে খুব আসলে ভালো লাগে যে তারা আসলে এই চেঞ্জিং সিস্টেমের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। That means that there is some light at the end of the tunnel, and I feel that I can see that light. জি আপু, এখানে মানে কে কোন লেভেলে আছে এটা আসলে বড় কথা না। পিক কথা যেটা বা একদম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সবাই এখানে আমরা একসাথে শিখছি। উনারা উনাদের লেভেলে শিখছে, তোমরাও শিখছো, আমরাও শিখছি, মানে সবাই হচ্ছে একটা প্ল্যাটফর্মে একসাথে যে যার জায়গা থেকে নতুন কিছু শিখছে বা নতুন কিছু করছে, সত্যি কথা যেটা। মোটামুটি আমাদের তো এখন গ্রুপের মেম্বার হচ্ছে 80K+। তো 80K+ এর মধ্যে যদি অ্যাকচুয়ালি 20K, 10K, 5Kও যদি কিছু হলেও লার্ন করে থাকে, তো ডেফিনেটলি এটাই আসলে সার্থকতা যে এতটুকু যে পৌঁছে দেওয়া গেছে বা আমরা যতটুকুই করছি সবাই মিলে যে যার জায়গা থেকে যতটুকুই চেষ্টা করছে, কিন্তু একটা লেভেলে যে মানে একটা যে কি বলে, ঘরে বসে থেকেও এরকম একটা কোভিড এর প্যান্ডেমিক সিচুয়েশনেও যে এতটুকু আমরা রিচ করতে পেরেছি বা পারছি যে যার জায়গা থেকে, তুমি যেটা আজকে আমাদেরকে গাইড করেছো, প্লাস আমরা তোমার কাছ থেকে যতটুকুই শিখতে পেরেছি এরকম একটা সেশন, বা আমাদের অন্যান্য যে সেশন গুলো হয় সেটা হোক মেডিকেল পড়াশোনা রিলেটেড বা হোক কোনো ক্যারিয়ার বা হোক কোনো এরকম আজকে যেটা হলো যে একদমই মানে কি বলবো একদমই রুট গতানুগতিক লেভেলের টপিকের বাইরে কথাবার্তা, এসে এক্স্যাক্টলি একদমই রুট এক্স্যাক্টলি লেভেলের কথাবার্তা। জি আপু, মানে টোটাল সবকিছুই কাভার হয়ে যাচ্ছে একটা জায়গায় এসে আর কি। সেটাই। হ্যাঁ, আমরা আসলে এটা আমার হাজবেন্ড আর আমি এটা নিয়ে কালকে কথা বলছিলাম। তো আমরা তো পোস্টার গুলো দেখছি, তো সবাই হচ্ছে খুব সুন্দর সুন্দর টপিক চুজ করেছে। তো আমার টপিক হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। তো ও বলছে যে তুমি এরকম একটা বোরিং টপিক চুজ করলা কেন, যে হচ্ছে একটা টপিক নিয়ে ক্লাস নিলে তো জিনিসটা আরো ইফেক্টিভ হতো। আমি বললাম যে দেখো, আমার কাছে ইদানিং কেন জানি মনে হয় যে মেডিকেল স্টুডেন্টরা আর কোয়াইট ফ্রাস্ট্রেটেড। মানে আমি যখন ফেসবুকে কোনো ওপেন কোনো একটা গ্রুপে বা কোনো পেজে তাদের পোস্ট গুলা দেখি, যে তারা মানে সিস্টেমের উপর বিরক্ত, তারা সিনিয়রদের উপর বিরক্ত। আমার কথা হচ্ছে যে এই বিরক্তি থাকবে, বাট হোয়াই ডোন্ট ইউ পুট অ্যাসাইড দিস প্রবলেমস অ্যান্ড তুমি একটু চিন্তা করো যে তুমি এটার থেকে বেস্ট কি আউটকাম নিয়ে বের হতে পারো। কারণ এইগুলো সবকিছুর মধ্যে দিয়েই তো আমরা আসছি। তো একটা সিস্টেম চেঞ্জ হতে আসলে অনেক দিন সময় লাগে। তো জি বাই আপু। দ্যাট টাইম আমরা আসলে ইন্ডিভিজুয়ালি কি করতে পারি যেটাতে আমাদের এই ফ্রাস্ট্রেশনের লেভেলটা একটু কমানো পসিবল হয়। সো দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট। আই ডোন্ট নো ইফ আই কুড, মানে এটা যদি এখন একটা মানে কি বলবো যে ডিরেক্ট ফেস টু ফেস ক্লাস হতো, আমি হয়তো বা একটা ফিডব্যাক ফর্ম সবাইকে দিতাম। আমি হয়তো সবার কাছে জানতে চাইতাম যে আমার যে এইমটা ছিল সেটা আমরা রিচ করতে পারছি কিনা। বাট এখন হ্যাঁ, ফেসবুকে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। তবে আরেকটা জিনিস যেটা, যে ওভারঅল তো এই পড়াশোনা বা লার্নিং মানে অনেক ভারী ভারী কথা হলো, বাট সবকিছুর মধ্যে কিন্তু সেলফ কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। এই টপিকটা আমরা আজকে একটু নেগলেক্ট করে গেছি। বাট দেখো, দেয়ার আর সাম ডেজ আমি যখন জি হসপিটালে আপু। যাই, কিছু কিছু দিন থাকে আই হ্যাভ রিয়েলি এ ব্যাড ডে। আমি হয়তো বা ফিজিক্যালি টোটালি ফিট না, আমার শরীর ভালো লাগছে না, তার মধ্যে কনসালটেন্ট হয়তো বা কিছু একটা নিয়ে আমার উপর বিরক্ত হলো, বা একটা পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভ হয়তো আমার সাথে একটু রুড বিহেভ করলো, বা সবকিছু মিলে একটা কলিগের সাথে হয়তো বা আমার একটা ক্ল্যাশ লাগলো। উই অল হ্যাভ দ্যাট ডেজ। তোমার এরকম একটা জি দিন আপু। থাকবেই যে তুমি ক্লাসে যাবা, তোমাকে কোনো কারণে হয়তো বা প্রফেসর ডেকে সবার সামনে দাঁড় করায় দিবে ঝাড়ি, তোমার কোন একটা ফ্রেন্ডের সাথে তোমার একটা ক্লাশ লাগবে, তোমার আদার পার্সোনাল লাইফে অনেক ধরনের ইস্যুস থাকবে। জাস্ট জি আমি আপু। যেটা করি, দোকানে যাই, আইসক্রিম কিনে নিয়ে আসি, এসে বসে টানা যতক্ষণ আমার মেজাজ ভালো না হয় আমি আইসক্রিম খেতে থাকি। মানে তোমার হয়তো বা জি তোমার আপু। নিজস্ব হয়ে থাকতে পারে, আমি যতক্ষণ হ্যাঁ আমার আপু। মেজাজ ভালো না হয় আমি চকলেট আইসক্রিম। হোয়াট আই মিন টু সে ইজ,
self-care is really important. You will have bad days. Make sure that you take good care of yourself on those bad days. তুমি যদি তোমার সাইকোলজির কেয়ার না নাও, তোমার সাইকোলজি কিন্তু তোমার কেয়ার নিবে না। যে আজকে তোমার একটা জি আপু খারাপ দিন definitely। যাচ্ছে, তুমি যদি আজকে প্রপারলি নিজেকে প্যাম্পার না করো, কালকে কিন্তু তোমার শরীর মন তোমাকে ওই সাপোর্টটা দিবে না যখন তুমি আরেকটা প্রোডাক্টিভ কাজের দিকে যাবা। So make sure you জি do আপু। that, especially as a student, especially in the age you are on right now. কারণ তোমরা সবাই তোমাদের 20s এ আছো, তাই না? So 20 জি থেকে আপু। 25, beautiful age, but an age of conflicts and confusions. So make sure you take good care of yourself. জি আপু ডেফিনেটলি। আপু আমি একটু ফিডব্যাক বলি তোমাকে, সেটা হচ্ছে সবাই মানে সবার কথা হচ্ছে ওয়ান্ডারফুল সেশন, খুবই ভালো লেগেছে আপু, থ্যাংক ইউ। আপু তোমাকে অনেক ভালো লাগছে, তুমি অনেক সুন্দর করে সবকিছু বলেছো। তারপরে হচ্ছে তোমার কথাগুলো অনেক ভালো লেগেছে, আশা করি কাজে লাগাতে পারবো। সবাই অসংখ্য মানে বারবারই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দিয়েছে। আচ্ছা, আমিও অনেক মানে হোপফুলি আমি মানে আমি এটা খুব আশা করব যে সবাই এটা কাজে লাগাতে পারে। কারণ ওই জি যে আপু। তুমি যেটা বললা যে ইটস অল ইন দেয়ার, সবকিছু তোমার সামনেই আছে। মেবি তুমি 5 মিনিট বসে কখনো এটা নিয়ে চিন্তা করো নাই। সো দিস ইজ আ গ্রেট স্টেপ যে তোমরা অ্যাকচুয়ালি বসে এখন এরকম একটা ওয়েবিনার দেখছো, বিকজ আই নো দ্যাট অল আর বিজি। একটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে মানে তুমি সবসময় বিজি থাকবা, বাট ওই বিজি শিডিউলের ভেতর দিয়ে তুমি যে এই টপিকের উপর একটা ওয়েবিনার দেখছো, দ্যাট মিনস ইউ আর অলরেডি ওয়ান স্টেপ অ্যাহেড। মানে ইউ আর জি উইলিং আপু। টু চেঞ্জ ইউর রুটিন অর ইউর ওভারঅল অ্যাটিটিউড। সো আমি অবশ্যই আশা করব যে সবাই এটার থেকে আউটকামটা নিতে পারে এবং এটার মানে তাদের লাইফে এটার প্রতিফলন হয়। অ্যান্ড ইয়া, আই মিন, থ্যাংকস এগেইন ফর ইউর নাইস ফিডব্যাকস অ্যান্ড এভরিথিং। জি আপু, আপু তোমাকেও অসংখ্য তোমার সাথে ধন্যবাদ, কথা আমি বলতে বারবারই অলওয়েজ আসলে বলতে এটা চাই। মানে ইটস অ্যান এনজয়েবল এক্সপেরিয়েন্স, অলওয়েজ তোমার সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশন করা। সো থ্যাংক ইউ আপু অলসো। ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম আপু, আমি তো চাই বারবার করতে। আমারও অনেক ভালো লাগে তোমার সাথে এই সেশন গুলো করতে, মনে হয় মানে মনেই হয় না লাইভে আছি, মনে হয় একসাথে গল্প করছি। আর মনেই হয় না যে এত দূরে আছি, মানে আমি বাংলাদেশে তুমি ওখানে, মনে হয় যে পাশাপাশি বসে গল্প করছি। আমার আমার নিজের আমার মানে আই নেভার ফিল অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ। আমার কাছে কখনোই মনে হয় না যে আমি বাংলাদেশের বাইরে আছি বা বাংলাদেশ থেকে অনেক দূরে আছি। আমি অনেক মানে কানেক্টেড থাকার চেষ্টা করি আমি যতটুকু পারি। আমার ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, জুনিয়রদের সাথে, স্টুডেন্টদের সাথে, সবার সাথে আমি খুব কানেক্টেড থাকার চেষ্টা করি। মেবি দ্যাটস ওয়াই মানে হোম সিকনেসটা অনেক কম কাজ করে। তারপরেও আছে কিছু কিছু দিন তো অবশ্যই অনেক খারাপ লাগা কাজ করে, ওটা স্পেশাল ডেজ। বাট ওভারঅল মানে আমি সবসময় ওইভাবে নিজেকে কানেক্টেড রাখার চেষ্টা করি। জি আপু, আপু আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট পার্ট, কারণ কানেক্টেড না থাকলে তো আমরা হয়তো তোমাকে এভাবে পেতাম না, কারণ সব সময় তো আসলে হয় না ওইভাবে যোগাযোগ না থাকলে, দেখা যায় এত দূরে থেকে। সো আসলে অনেক অনেক থ্যাংক ইউ আপু। আমি মানে আমি ডেফিনেটলি আমি পার্সোনালি, আর আই থিঙ্ক আমাদের আজকে যে পরিমাণ কমেন্টে ফিডব্যাক এসেছে লাইভে, আমার মনে হয় সবাই চাইছে যে আপুর সেশন বারবার চাই, আপুকে আবার সেশনে চাই, এমন আর কি। ইনশাল্লাহ, হ্যাঁ, আমাদের সামনে তো ওই যে সার্জিক্যাল ট্রেনিং অ্যাপ্লিকেশন ওপেন হবে, তো সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যে আমার ওটার পরীক্ষা অ্যাটেন্ড করতে হতে পারে। সো আই উইল বি হরিবলি বিজি। বাট হ্যাঁ, অবভিয়াসলি এর মধ্যে আমি আবার যখন একটু ইয়ে করতে পারবো, জি সময় আপু করতে পারবো, ডেফিনেটলি, তুমি অবশ্যই যখন চেষ্টা ফ্রি করব। থাকো, তোমার আর আমার যখনই জন্য মনে সবাই হয় যে দোয়া না করো আমি, যে মানে ডেফিনেটলি আপু। ইটস লাইক ইট নেভার এন্ডস, ইউ নো। জি আপু একদম, ইট নেভার এন্ডস। ওই দিন আমি আমার থ্যাংক ইউ আপু কনসালটেন্টের আবারও। রুমে গিয়েছি আর কি, আই হ্যাড আ জি আপু। মিটিং। সো আমি ওখানে বসে বসে দেখছি যে সে হচ্ছে কম্পিউটারে গুগল সার্চ দিচ্ছে যে নেক্সট কি কনফারেন্স আছে, নেক্সট কি কোর্স আছে। তো আমি জাস্ট ওকে দেখে মানে ওকে বলতেছি যে ইট নেভার এন্ডস, রাইট? বিকজ হি ইজ দ্য কনসালটেন্ট, হি ইজ লাইক জি অন আপু। টপ অফ দ্য গেম, and he is also like no, it never ends. So that's the message I want to give you guys too. So it never ends. এটা এটা এখন যেটা তোমরা জার্নিটা শুরু করে দিয়েছো, এটা কখনোই আর শেষ হবে না। অতএব মেক শিওর যে ইউ এনজয় দ্য জার্নি। জি আপু ডেফিনেটলি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। আমার মনে হয় এই একটা লাইনও যদি আজকে এই সেশন থেকে আমরা মাথায় মানে একদমই গেঁথে ফেলতে পারি যে অ্যাকচুয়ালি ইট নেভার এন্ডস, সেটা লাইফে যে কোনো কিছুই হোক, পড়াশোনা হোক, সাকসেস হোক, ফেলিয়ার হোক, বা হচ্ছে আমার আমার যে কোনো কিছু, সেটা পার্সোনাল, প্রফেশনাল, এনিথিং, অ্যাকচুয়ালি ইট নেভার এন্ডস। কোনো কিছুরই শেষ নেই, আমি যত আগাবো, যত চাবো, যত করব, মানে চলতেই থাকবে।
এরকম ব্যাপারটা। True. থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক 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 থ্যাংক ইউ। Okay. ইনশাল্লাহ আশা করছি তুমি যখনই ফ্রি থাকবা, সেটা যে কোনো সময় হোক, 2 মাস ইনশাআল্লাহ। 3 মাসে তোমার এক্সাম শেষ করে যখনই হোক, তুমি আমাদেরকে একটু হলেও এরকম সময় দিবা ইনশাল্লাহ। Okay. ওকে আপু, Thank you. আল্লাহ হাফেজ। আমি একটু সবার জন্য বলতে চাই, যারা আমাদেরকে আজকে অসংখ্য মানে মানুষ আমাদেরকে সবাই একসাথে লাইভে দেখেছে, প্লাস হচ্ছে আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, সেটা কমেন্টের মাধ্যমে হোক, রিয়াকশনের মাধ্যমে হোক, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা যেহেতু এতক্ষণ কথা বলছিলাম যে আসলে আমাদের দেশের বর্তমানে সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুল, এটার পক্ষ থেকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তীতেও এভাবে সবাইকে একসাথে পাবো। আর আমি একটু বলে দিতে চাই, যদি কারোর আমাদের আজকের লাইভ সেশনটা মিস হয়ে থাকে, তারা কিন্তু একটু মন খারাপ করার দরকার নেই। সেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এক্সিস মেডিকেল স্কুলের, আপনারা যে কোনো সময় চাইলে এই সেশনটা আবারও ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর আমি জানি আপুর কথা আজকে সবার অনেক ভালো লেগেছে, তো চাইলে সেশনটা সেভ করে রাখা যাবে। যখনই ডিপ্রেশন লাগবে বা খারাপ লাগবে বা মনে হবে যে কোনো বুঝতে পারছি না যে কি করা উচিত, আমার মনে হয় আমরা এই সেশনটা দেখে অনেক বেশি হেল্প পাবো। তো সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে সেশনটাকে আবার ইউটিউব চ্যানেলে দেখার জন্য। আর আমাদের বর্তমানে কিন্তু এক্সিস মেডিকেল স্কুলের প্রায় 1300-র বেশি ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফেজের সাবজেক্ট ওয়াইজ বলি বা ক্যারিয়ার সেশন বলি বা অন্য কোনো ক্লিনিক্যাল বা ইন্ডিভিজুয়াল কোনো সেশন, যে কোনো কিছু আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সেই জন্য সবাইকে আবার আমন্ত্রণ রইল, আর আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী সেশনে। সবাইকে আল্লাহ হাফেজ, আর আবারও থ্যাংক ইউ।